বিশ্বাস করি এইভাবে শুনলে আপনাদের আপকামিং প্ল্যানটা খুব সুন্দরভাবে গোছানো হবে। আচ্ছা, আপনারা এখন আছেন হচ্ছে মেইনলি জিআরই যত ম্যাথের যত বেসিক ছিল সেই বেসিক কমপ্লিটের জায়গায় আছে, মানে আপনার বেসিক সব অলরেডি হয়ে গেছে। এই ডাটা ইন্টারপ্রিটেশন পার্ট হচ্ছে যা আগে পড়ছেন তারই জাস্ট হচ্ছে একটা নতুন একটা ভার্সন চিত্র থাকে, সেটার উপর আনসার করতে হয়। নতুন কোনো টপিক এখানে নাই, ইন্ট্রোডিউস নাই। আর এই পর্যন্ত যা শিখছেন তাই হচ্ছে জিআরই টপিক। জিআরই এর বাহিরে কোনো কিছু আসে না, ম্যাথ যা আছে তাই, ভালো যা পড়ছেন বেসিক তাই। এরপরে তাহলে কি, এই যে আমি যদি বলি যে একটা ব্যাচ শেষ হইতো জিআরই, যে জিআরই যত টপিক আছে বেসিক সব কমপ্লিট করে দিব, তাহলে আমরা আসলে এইটুকুই পড়াইতাম। তাহলে এইটুকুই হচ্ছে আপনার সিলেবাস অলরেডি শেষ। এইটা করেও ধরেন একটা কোর্স কমপ্লিট করা যায়, যে 5,000 টাকা কোর্স হলে শুধু বেসিকটা। কিন্তু এরপরে তাহলে কি, এরপরে হচ্ছে আপনাকে একদম তুখুর করে ফেলা, অ্যাডভান্স করে ফেলা। এটা দুইটা মাধ্যমে হয়। এক হচ্ছে আপনি জাস্ট কেএমএফ প্র্যাকটিস করে করে যাওয়া, যা শিখছেন তার জাস্ট কেএমএফ অ্যাপ্লিকেশন, এবং হচ্ছে পাশাপাশি হচ্ছে রিয়েল কোশ্চেন মক দেওয়া। এই দুইটা কমপ্লিট হইলে আপনাদের হচ্ছে মানে জিআরই এক্সাম বসতে পারবেন কনফিডেন্টলি, যে হ্যাঁ এক্সাম বসতে পারবে। এইটুকু করে আপনি এক্সামে বসতে পারবেন। সব টপিক চিনবেন, সবই বুঝবেন, কিন্তু এক্সামে বসতে পারবেন না। এক্সামে বসলে 155 পাবেন সর্বোচ্চ, এর বেশি ওই যে ম্যাথে এর বেশি পাওয়া পসিবল না। আর বারবার যেহেতু ভোকাবুলারি এখন কমপ্লিট হয় নাই, সো ওইখানে এখন আমরা বলতে পারতেছি না, সো আমাদের সময় লাগবে। তো এই দুইটা সেকশন এখন বাকি। এখন আমরা কেএমএফ হচ্ছে আপনাদের রেগুলার ক্লাস যেটা, এটাতে কেএমএফ হবে, কেএমএফ এর হোমওয়ার্ক থাকবে, কেএমএফ এর সাপোর্টিং ভিডিও থাকবে, ক্লাস হবে। তার মানে কেএমএফ নিয়ে কোনো টেনশন নাই। বোথ ভার্বাল প্লাস কোয়ান, এই যে অ্যাডভান্সের এইটা হচ্ছে আপনাদের কোর্সের আন্ডারে। তাহলে এইটা বাকি থাকে। এখন এটার জন্য কিন্তু 2 মাস একটা টাইম লাগে, 2 মাস টাইম লাগবেই, যেহেতু 60টা কোশ্চেন, হিউজ কোশ্চেন আপনাকে সলভ করতে হবে, এবং 60টাই করতে হবে, একটাও মাপ নাই। এটা আমি কোনো বেচকে মাপ দেই নাই। 60টা করলে আপনি 7 থেকে 8টা কমন পাবেন, এবং হচ্ছে সিলি মিস্টেক কমবে। আপনি 165 প্লাস হচ্ছে জিআরইতে দৌড়ে নিতে পারেন, কোয়ান্টে পাবেনই। কখন? এটা কমপ্লিট হওয়ার পরে। সো যেমন হচ্ছে আমি যদি দেখাই প্রত্যেকটা ব্যাচ, এই যে রানিং মক ব্যাচ, এটা হচ্ছে তারা অলরেডি 30টা কোশ্চেন অলরেডি সলভ হয়ে গেছে, তারা সুন্দর করে সবাই করছে। হ্যাঁ, আর তারা করছে, তারা সবাই এখানে অ্যাক্টিভ ছিল। এখন এই বাকি 30টার জন্য তারা হোমওয়ার্ক পাইছে। এখন এদের সাথে আপনাদের ইনক্লুড করবো, যে বা এইখানে 30 সেট আছে, এই 30 সেটের সাথে আপনাদের নিয়ে একসাথে যাওয়ার জন্য তাদের ওয়েট করা হচ্ছে। মানে তাদের এখনও মানে হোমওয়ার্কটা দিয়েছি, বাট 1 তারিখের জন্য ওয়েট করেছি যে আপনারা সেখান থেকে শুরু করবেন। তাহলে তাদের সাথে একই ধাঁচে যাবেন। দেন এটা শেষ হলে আপনারা আবার এই ফোল্ডারে এখানে আসবেন, মানে এরা যে 30টা দিয়েছে। মকটা তাহলে কি করা হয়? মকটা হচ্ছে একটা মক দিয়ে দেওয়া হয়, আপনি বাসায় টাইম ধরে দিবেন, যতটুকুই পারেন দিলেন, আইসা সেরা দেন আমরা এটা সলিউশন ক্লাস করবেন, এটা বেসিক ক্লাস করবেন। যেমন আমি প্রথম যারা তারা দিছে তাদের স্কোরগুলো দেখেন 7, যারা একদম বলে না আমি একদমই পারি না 9, 5, এগুলো কিন্তু পাইছে। কিন্তু মেইন কথা হচ্ছে সে পরবর্তীতে এই ধরনের 17 যে সে পরবর্তীতে সে আইসা ইমপ্রুভ হয়েছে কিনা সেটা তার দেখার বিষয়। কথা কি বুঝছেন? তো আপনার হচ্ছে প্রথম দিন খুব খারাপ করতে পারেন, ডাজন্ট ম্যাটার। ধরেন প্রথম দিন 10 পাইলেন, ঠিক আছে, এই 10 হিসাব পরবর্তীতে আইসা সেটা অ্যাভারেজ করে বাড়ে কিনা, সেটা হচ্ছে আপনার 10 টু 19-এ যাওয়া কিন্তু মেজর বিষয় কিনা। এটা কি ভাই কোয়ান্ট ভার্বাল দুটোই না, এটা থাকে? শুধু কোয়ান্টা, আর পরীক্ষা হলে কোয়ান্ট ভার্বাল দুইটাই থাকবে। সলিউশনটা আমরা ভার্বালে কিভাবে ইমপ্রুভ করাই, দুইটা জিনিস দেখেন। আপনাদের ব্যাচে যেটা ভার্বাল তো কেএমএফ মানে বেসিক পর্যন্ত আসছে না, এখন আরো একটু ভার্বাল যদি একটু জ্বালাই ফেলাই করা যেত, তাহলে মার্কটা ইমপ্রুভ আসতো না, কনফিডেন্স বুস্ট আপ হইতো না, হইতো কি না? এখন যদি আমি ফুললি ভার্বাল মক দিই, তাহলে তো ওই কনফিডেন্সটা আর হইতেছে না। তাহলে কি ভার্বালটা যেহেতু একটু লেন্দি সময়ে শেখা লাগে, এই জন্য আমরা মকের কোশ্চেনগুলোকে এবার আসি কিভাবে করি। মকের ভার্বাল এবং কোয়ান্ট দুইটাই তো আছে মকের মধ্যে, রাইট? ভার্বাল এবং দুইটাই আছে, এবং আমরা করি কি পুরো সেটটাকে পরীক্ষা দিতে বলি যে আপনি পরীক্ষা দেন। এখন হচ্ছে কি প্রথম পরীক্ষাটাই, যে আপনাদের ক্লাসে প্রথম পরীক্ষাটা ভার্বাল কোয়ান্ট দুইটা মিলিয়েই হবে। এখন সমস্যা হচ্ছে ভার্বাল ওয়ান দুইটা যখন করতে যাই, ভার্বালে আরেকটু মনে হয় যে ভাই আমি আরেকটু ইমপ্রুভ করি তারপরে দিই। এই জন্য আমরা ভার্বালটাকে কীভাবে পড়াই, প্রথমে আপনি অন্য বেজগুলোর কথা বলতেছি, ধরেন আপনি কোয়ান্টার টাইম ধরে দিলেন, কোয়ান্টার সলিউশন করলেন, তার মানে কোয়ান্টের সিলিমিস্টে কমতে থাকলো, রাইট? এটা তো হইতে থাকলো। ভার্বালে আমরা কি করি, এই ভার্বালে যতগুলা কোশ্চেন আছে
যতগুলো রিয়েল কোশ্চেন আছে সেগুলোকে আমরা কি করছি একই সাথে একটা ফরম্যাটে নিয়ে আসছি। সেটা কিরকম আমি আপনাকে দেখাই। ধরেন এই কোশ্চেনগুলো যতগুলা ধরেন হচ্ছে এসি পিডিএফ আছে, শুধু মানে আরসি আছে, এসি আছে, এসিগুলোকে সুন্দর করে একই পিডিএফে নিয়ে আসা, মানে প্রত্যেকটা কোশ্চেনে ধরেন 7টা এসি থাকে, 7টাকে এক জায়গায়, পরেরটার 7টা এক জায়গায়। তার মানে প্রথমে আপনাকে শুধুমাত্র এসিতে অ্যাডভান্স বানানো হয়, আপনাকে হোমওয়ার্ক দেওয়া হয় 1 থেকে 50 পর্যন্ত পেজ পড়ে আসবেন, সবগুলো পড়ে আসবেন, দেন হচ্ছে সলিউশন ক্লাসে সলিউশন করবেন। তার মানে কি আপনি এসিতে এরকম 240টা করে এরকম দুইটা সেটে 480টা কোশ্চেন আছে। 480 বলতে ওই আনসার শিট বাদ দিলে 440টা এসি যদি আপনি করেন জাস্ট মকের পাশাপাশি 440টা এসি করলে আপনাকে আর এসি নিয়ে কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। এগুলো ওই মকের থেকে এসেছে ওই না, ওই মকেরই। হ্যাঁ, এই ভার্বালে আমরা ইমপ্রুভ করে কিভাবে দেখেন, আপনি জাস্ট এইটুকু থিঙ্কিং করেন, আপনার নর্মালি একটা ব্যাচ করাইতে কিন্তু 480টা শুধু এসি করানো হইতো না, হয়তো বা ওই শর্টকাটগুলো দেখানো হইতো। 480টা পসিবল? 480টা জাস্ট থিঙ্ক করেন। সেইখানে সে যদি শুধু কিছুদিন টানা এসি পড়ে, তার মধ্যে এসির একটা কনফিডেন্স গ্রো আপ হবে না? জি ভাইয়া, দেন হচ্ছে এসি বাদ দিলাম, এসির পরে তারপরে তাদের কি করানো হয়, শুধু সিঙ্গেল ব্ল্যাঙ্ক, তাকে তারা সিঙ্গেল ব্ল্যাঙ্ক পড়ানো হয়। মানে আমার দরকার কি প্রথমে 155 টার্গেট করে নাকি ভার্বালে, সো সবগুলা ওয়ান ব্ল্যাঙ্ক আগে পড়ানো হয়। তার মানে কি এসি ওয়ান ব্ল্যাঙ্ক হওয়া গেলে তার মধ্যে কনফিডেন্ট বুস্ট আপ হয়ে যাবে ওটু, যে সে 150 পাবে। আফটার দ্যাট হচ্ছে 2 ব্ল্যাঙ্ক, তারপরে 3 ব্ল্যাঙ্ক, তারপরে আরসি, এভাবে তাকে হচ্ছে বুস্ট আপ করানো হয় মকের কোশ্চেন। তাহলে চিন্তা করেন আপনি এটা আলাদা একটা বড় ইন্ডিভিজুয়াল একটা কোর্স হয়ে গেল। এইটা থেকে কিন্তু আপনি রেগুলার বেচে তো পড়তেছেন, আবার রেগুলার ইমপ্রুভ হইতেছে অল্প অল্প, আর সাথে প্রত্যেক দিনই কিন্তু আপনি ইন্টারাকশন থাকতেছেন। পরের দিন আপনি মকে ধরেন একটা সময় বের করে 27টা কোশ্চেন আনসার সলভ করা, দিনের যে কোনো একটা সময় বের করে 1 ঘন্টা বের করে 27টা কোশ্চেন সলভ করা আপনার উচিত না? যে কোনো একটা সময় ধরেন দিনের সকালে বিকালে যে কোনো একটা সময় একটা মক দিলেন, আর সাথে এখানে ধরেন 50টা পেজ জাস্ট পড়লেন, সাথে কিন্তু আপনি সলিউশন ক্লাস করতেছেন, আপনি বুঝতেছেন, জানতেছেন, এগুলো কিন্তু আপনাকে বুস্ট আপ মানে আপনাকে মার্ক ইমপ্রুভ করবে। এবং এইভাবেই হয়, আমার স্টুডেন্টদের এইভাবেই আমি করাচ্ছি। এখন আপনারা আসলে ওই পজিশনে আছেন যেখানে আপনাদের মেইনলি হচ্ছে মক কোশ্চেন সলভ হবে, মকে হচ্ছে মক দিয়ে দেওয়া হবে যে হ্যাঁ এই জানার এই ফোল্ডারের 1 নম্বর মকটা আপনারা বাসায় দিবেন, টাইম ধরে দিবেন, কীভাবে দিবেন সেটা আমরা বলে দিব। দেন আপনি দিয়ে এসে এই ডকে আপলোড দিবেন যে হ্যাঁ আমি এখানে 5 পাইছি। আপনার টার্গেট হবে পরবর্তী পরীক্ষাতে 6 পাওয়া, নট 20 পাওয়া। কারণ এখান থেকে সিলিমিস্ট্রিক কমে, একটা সিলিমিস্ট্রিক কমেছেন, এরকম করতে করতে আইসা আপনাকে টার্গেট হচ্ছে 24-25টাতে নিয়ে যাও আপনার 27-এর মধ্যে। তখনই আপনি এখানে যদি 24 পান, পরীক্ষা হলো সেম 24-25টি কারেক্ট হবে, আপনার 165-66 হবে। আর ভার্বালে আমরা প্রথম মানে এই 30টা সেটের যখন আমরা ম্যাথ পড়তে থাকি তখন আমরা আসলে ভার্বালটা হোমওয়ার্ক আকারে দিই, এসিগুলো করাই আর টিসিগুলো করাই। শেষ হওয়ার পরে বাকি 30টা যখন করা শুরু করে, যখন ডিসেম্বর, তখন আমি বলি ফুল টেস্ট দেন। তখন কি হয়, একবার কনফিডেন্টে বুস্ট আপ হইলো, এদিকে এই ব্যাচটা শেষ হয়ে গেল, দেন ফুল টেস্ট দেওয়া শুরু করে। তখন আপনার সব ধরনের কনফিডেন্ট হয়ে আপনি 60টা সেট শেষ হলে আপনি পরীক্ষায় বসতে পারবেন একদম ফুল কনফিডেন্ট নিয়ে। কথা কি বুঝছেন? আপনারা কোন জায়গায় আছেন? জি স্যার, বুঝতে পারছি। এবং এইভাবে ফলো করলেই আপনারা হচ্ছে ভালো করবেন, আদারওয়াইজ আপনারা ধুকে ধুকে মরবেন, কারণ জিআরইটাই এরকম পেইনের জায়গা। সো আপনাদের আমি আবার বলতেছি, আপনাদের ম্যাথ শেষ, বেসিক শেষ, এবার যেটা সেটা হচ্ছে আপনাদের হাতে করে এটা অ্যাডভান্স হওয়া। এটা কিসের মাধ্যমে? কেএমএফ প্র্যাকটিস করা। এখন কেএমএফ আপনি নিজেও প্র্যাকটিস করতে পারেন ওয়েবসাইট থেকে। আপনাদের যেমন হচ্ছে আমি যখন এটা শেষ হয়ে যাবে আপনাদের হয়তো বা হোমওয়ার্ক দিবে এবং পাশাপাশি হচ্ছে ফুল অ্যাক্সেস দিয়ে দিব কেএমএফ এর। যেমন হচ্ছে আমি যদি দেখাই কেএমএফ এর যদি ফুল অ্যাক্সেস বলতে কাকে বোঝায়, ধরেন কেএমএফ এর সবগুলো সেকশন তো সলিউশন আগেই করা আছে। ধরেন আমি বললাম যে আপনারা যাদের পরীক্ষা তাড়াতাড়ি তার কেএমএফ করতে হবে মাসবে, এখন সে তারা যদি আমি দিয়ে দিই যে ঠিক আছে আপনি কেএমএফ এর সবগুলো স্পিন সেকশন, স্পেশাল পাজেল সবই করা আছে, আপনারা অ্যাক্সেস দিয়ে দিলাম, আপনি করে ফেললেন, আপনি করতেই পারেন। এই ধরনের হচ্ছে আমি যদি পাজেলের সবগুলো
আপনি জাস্ট আপনার সময় বের করে যে কোনো সময় করে নিতে পারেন। এগুলোই কিন্তু আমরা আবার ক্লাসেও করাবো, ঠিক আছে? ক্লাসে আসতে ধীরে ধীরে হোমওয়ার্ক দিব, এটাই কাজ। অ্যাডভান্স বলতে এটাই, আপনাদের পড়ানোর যা দরকার সব শেষ। এই যে এখানে সব আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 সব সেকশন একসাথে করা আছে সুন্দর করে। তার মানে আপনাদের কিন্তু কষ্ট কিছু না, আপনারা চাইলেই রেকর্ডিং দেখে করে ফেলতে পারতেছেন। কিন্তু ক্লাসে কি হয়, ক্লাসে আমরা হচ্ছে একটু সময় নিয়ে নিয়ে 40টা করে করে বাসায় হোমওয়ার্ক দিব, সেটা একটু একটু করে আসলেন, পরের দিন হচ্ছে মকের সলিউশন করলেন। এতে হয় কি আপনি একটা কন্টিনিউয়াস থাকবেন, আপনার হচ্ছে হোমওয়ার্কটা হয়ে যায় আর কি। মানে আপনার একটা মানে কি বলে একসাথে চাপ সৃষ্টি হয় না, যেহেতু আমরা অলরেডি কিন্তু এখানে অনেক ম্যাথ করে ফেলছি, আমরা এই প্র্যাকটিস সেশনই করে ফেলছি। সো এইটাই হবে। আবার যদি ভার্বালের কথা বলেন যে ভাই আমি তো তাহলে হচ্ছে ভার্বালে কী করবো, ভার্বালে কিন্তু কেএমএফ যে সলিউশনটা যে পড়ানোর কথা সেগুলো অলরেডি করা আছে। যে ধরেন আমি যদি আপনাকে দেখাই, এগুলো আবার পড়াবো, তাহলে এটা আমার জন্য কিন্তু পেইনফুল যে একই জিনিস বারবার পড়াচ্ছি। তারপরেও কিন্তু আপনারা চাইলে কিন্তু আমি এগুলো অ্যাক্সেস দিতে পারি যে হ্যাঁ এগুলা কেএমএফ থেকে এভাবে সলিউশন করা আছে, এখান থেকে পড়া শুরু করেন, সবই দেওয়া আছে, রাইট? চাইলেই তো এটা দিলেই তো কোর্স শেষ হয়ে যায়, তারপরেও কিন্তু আপনাদের পড়াইতে হইতেছে, বিকজ আপনারা যেন হচ্ছে কিছু শিখেন। চাইলে এগুলো দিয়ে দেওয়া যায় না, যাই তো, কারণ হচ্ছে এইখানে 90টা কোশ্চেন সলভ করা, এখানে হচ্ছে প্রায় 60টা, তারপরে এখানে হচ্ছে আরসি অতগুলো সলভ করা, তারপরে সবগুলো ডিটেলস গুছানো আছে, আপনাকে আমি অ্যাক্সেস দিয়ে দিতে পারি চাইলে। এবং ওল্ডেরগুলো যদি চিন্তা করি, এটা তো নিউ পিডিএফ পড়াইছিলাম, যদি আমি ওল্ডের কথা চিন্তা করি আমি চাইলে এটা দিয়ে দিতে পারি, হ্যাঁ আপনারা নিজেরা করেন। কিন্তু আসলে আপনাদের আমি হাতে রেখা হোমওয়ার্ক দিয়ে করানোর সুবিধা হচ্ছে আপনারা একটু ক্লাসে থাকবেন আর কি। যেমন দেখেন খুব সুন্দর করে TC 1 2 3 4 5 6 প্রচুর সলভ করা হয়েছে, সবগুলো যদি আমি আপনাদের দিয়ে দিই আপনারা চাইলে এগুলো সলভ করে একটা বেটার একটা প্রিপারেশন নিয়ে বসতে পারবেন। এগুলো আপনাদের দিব কখন, যখন মনে হবে যে আপনি বাসায় নিজে প্রিপারেশনের জন্য কনফিডেন্স চলে আসছে, তখন আমি তো আর সবগুলো সলভ করে পারবো না, অ্যাক্সেস দিয়ে দিব, আপনারা নিজের মতো করে করবেন, কিন্তু মকটা কন্টিনিউ রাখবেন। সো আপনাদের প্রিপারেশন হচ্ছে এখন মেইনলি কেএমএফ এবং মক বেজ, মক অনুযায়ী আগে যা পড়ছেন আপনি যদি 5 LB আর জীবনে আর রিভিশন না দেন তাও সমস্যা নেই, ধরুন 5 LB আর ধরবো না তাও সমস্যা নেই। আপনাদের এখন টার্গেট কি হওয়া উচিত, মক এবং কেএমএফ। আপনারা যে লেভেলে আছেন প্রয়োজনে 2 দিন রিভিশন দিতে পারেন আগেরগুলো, বাট আপনাদের টার্গেট হওয়া উচিত মক এবং কেএমএফ, ভার্বালও মক কেএমএফ, কোয়ান্টাম মক কেএমএফ, এইটুকুই প্রিপারেশন। কথা কি বুঝছেন সবাই? মানে আপনার রোডম্যাপ ক্লিয়ার সবার? জি স্যার। তো আমি ক্লিয়ার কাট, ভার্বাল তো এই পর্যন্তই, মানে বেসিকটা শেষ। বেসিক শেষ, এখন শুধু প্র্যাকটিস। প্র্যাকটিস কোথা থেকে এটাই বলতেছি, বেসিক যা শিখে শেষ, নতুন কিছু তো নাই, নতুন তো আছে আর কিছু, জিনিস তো এগুলাই ঘুরে ফিরে, জাস্ট এখন প্র্যাকটিস। প্র্যাকটিস কোথা থেকে করবো, কেএমএফ। কেএমএফ কি লিঙ্ক অলরেডি দেওয়া আছে, কোথা থেকে করবো, তাই না? অলরেডি দেওয়া না, দুইটা পিডিএফ, একটা TCSC এর জন্য আর একটা আরসির জন্য, এই দুটোই তো। জি, এটা প্রথম থেকে সলভ করা শুরু করবেন, এটা হোমওয়ার্ক হিসেবে আমরা দিব, একদিন বারবার একদিন কোয়ান যেভাবে ক্লাস চলে, পাশাপাশি নিজে সলভ করা শুরু করবেন। আবার যদি কেউ যদি নিজে সলভ করে, ভাই আমি সলভ করতেছি বাট সলিউশনটা দেন, আমি অ্যাক্সেস দিয়ে দিব। কথা কি বুঝতে পারছি আপনাদের? ভার্বালও সেম, কোয়ান্টের ক্ষেত্রে কি, কোয়ান্টের ক্ষেত্রে সেম, আপনি হচ্ছে ওই এই জিআরই কোয়ান্ট স্কুলের পুরো ওয়েবসাইটে যতগুলো ম্যাথ হয় সবগুলো করে ফেলবেন। এই দুইটাই আপনার এখন মেইন পরীক্ষার আগে প্রিপারেশন। যদি মক না দেন তাহলে এক্সট্রা হচ্ছে মক দেওয়া। মক দিলে সুবিধা কি, আপনি এতদিন যা পড়ছি, পাশাপাশি কোয়ান্ট স্কুলে টোটাল হচ্ছে 1147 ম্যাথ আছে, এখন মক দিলে হবে কি, এতদিন কিন্তু আমরা টাইম ম্যানেজমেন্ট করে সিলি মিস্টেক খুঁজে খুঁজে কিন্তু করি নাই, করছি? জি না বা ভাই, আপনাকে যদি কেএমএফও দেয়, আপনি কি সিলি মিস্টেক খুঁজে খুঁজে করতে পারবেন? যে না। আপনার টাইম প্রেশারের মধ্যে কীরকম আপনার ব্রেন অ্যাক্ট করে, সেটা হবে না। এই মকে হবে কি, 60টা পরীক্ষা, চিন্তা করেন আপনি যদি একটা কোচিং সেন্টারে পরীক্ষা দিতে চান, পার কোশ্চেন পার পরীক্ষাতে 500 টাকা করে নেবে, 60টা হলে আমার কত টাকা নেওয়া উচিত, তাও অথেন্টিক কোশ্চেনে। সো সেখানে কোচিং সেন্টার পরীক্ষা দিলেও কিন্তু সে আপনাকে সলিউশন অ্যানালাইসিস করে দিবে না, দিবে? একটা পরীক্ষা জি নিয়ে না। নিল, একটা ওই কোচিং সেন্টারগুলো আছে দেখবেন ETS এর ওই যে পাওয়ার পেপ নিয়েই 500 টাকা করে নিয়ে নেয়, একটা এনভায়রনমেন্ট সেট আপ দেয়। বাট আপনি জাস্ট ফিল করেন, আপনি পরীক্ষা এনভায়রনমেন্ট সেট আপ আপনার বাসায়, আপনি একদম ইন্টারফেস এটাই পাবেন, পরীক্ষা হলে উপরে সেম আছে, আপনার এরকম কালার পাবেন, একটু পিঙ্কিশ, পরীক্ষা হলে সেম জিনিস পাবেন। আপনি জাস্ট বাসায় টাইম ধরে যে কোনো একটা সময় বের করে 1 ঘন্টা সময় এখানে দিবেন, পরীক্ষা দিবেন, দেন আমাদের সাথে এসে ক্লাসে এসে সবাই ডিসকাশন করলেন, কোথায় ভুল হচ্ছে, সবার সাথে কথা বলতেছি। এবং আপনারা মকে হইলে কি, মকে এদের সাথে ইনক্লুড হয়ে যাবেন, এরা নিজেরা যেহেতু আছে, তো সবাই মিলে একটা গ্রুপে থাকবে, যেখানে আপনারা এই যে তার সাথে যখন করতেছে, তারা কিন্তু স্কোর আপডেট দিতেছে, কে কোথায় পাইতেছে সে শেয়ার করতেছে, প্রবলেম ক্লাস হইতেছে। সো এগুলো হবে। সো এইখন হচ্ছে আপনার কাজ এটাই,
এবং এটা প্রোবেন, মানে এইভাবে করে স্কোর ভালো আসে, এটা প্রোবেন। ঠিক আছে, কারণ আমি মানে 1 নম্বর বেচ থেকে আজকে 7 নম্বর বেচ চলতেছে। সো আপনার স্কোর ভালো করার জন্য প্রোবেন সিস্টেম হচ্ছে এটা। এখন এটা আপনাকে করতে হবে। এখন না যদি করেন, মকে যদি না যান, যেহেতু একটা আলাদা একটা পেমেন্টের ব্যাপার, পেমেন্টের কেন ব্যাপার, কোশ্চেন হচ্ছে এটা। এবার আমি তো ভর্তি হয়েছি, আপনি যে টাকা ভর্তি হয়েছেন, আপনি চিন্তা করেন মকের জন্য আপনাকে মেইন কোর্সে যে না এফোর্ট দিতে হয়েছে, মকে তার থেকে বেশি রিসোর্স পড়াইতে হচ্ছে না, কিন্তু সেই তুলনায় পেমেন্ট আরও কম না? আপনি চিন্তা করেন, মকের ক্লাসের কোনো লিমিটেশন নাই, আপনাকে 60টা মক সলভ করাইতে হচ্ছে আমার, হইতেছে, পাশাপাশি আপনাকে দিক নির্দেশনা দিয়ে দিয়ে যাইতে হইতেছে, এবং হচ্ছে ভার্বাল কোয়ান সবই করাইতেছে। আপনি শুধু এসি চিন্তা করেন, 480টা এসি সলভ করানো হইতেছে। কোয়ান্টের ম্যাথ সলভ করা হয়েছে টোটাল হচ্ছে 1620টা। ঠিক আছে, টিসি করলে আরও আছে, আরসি আছে, এগুলো আছে। এগুলোর জন্য কি আপনি চিন্তা করেন মেইন কোর্সে থেকে বেশি ইফোর্ট এখানে না, এবং অথেন্টিক কোশ্চেনে, এবং কোশ্চেনটা তো আপনাকে আমার কেনা টাকা, এটা আবার দিতে দিয়েছে আপনাকে সার্ভিসে। তো চিন্তা করেন এই টাকা থেকে এই টাকা বেশি হওয়া উচিত ছিল, কিন্তু আপনারা যদি এখানে একটা 6000 টাকার মতো ইনভেস্ট করে ফেলেন, এখানে যদি আমি আরও 6-7 হাজার নেই, এটা হচ্ছে আসলে আনফেয়ার দেখায়। কিন্তু অন্যান্য কোচিং সেন্টার আমার কোশ্চেন নিয়েই মানে মান্থলি 3000 করে করে ইয়ে করে, তাহলে 3 মাস যদি আপনাকে এই কোর্সটা করায় 9000 টাকা, এই 9000 টাকা কোর্সে আপনাকে আমি দিয়েছি 4500 টাকা। আবার সেখানে কিন্তু 9000 টাকা নিলেও কিন্তু কোয়ান্ট ভার্বাল ইনক্লুডেড না, শুধু কোয়ান্ট। এটা কি প্রুফ দিতে হবে আপনাদের? কথা কি ভাইয়া বুঝছেন? প্রুফ লাগবে না, টাকাটা কমে রাখেন শুধু, না, আমাদের টাকা ব্যবসা করার জন্য আছে, আমরা বেশি না মানুষ। 4500 টাকা। আমরা কিন্তু আগেরটা তো করে ডিসকাউন্ট পাই আচ্ছা না ঠিক অনেক। আছে, আমি এই যে 500 ডিসকাউন্ট দিলাম, জান 4000 টাকা হচ্ছে। আপনারা হচ্ছে 1 তারিখ থেকে মেইনলি আপনাদের মক শুরু হবে। এই মক হচ্ছে এর আগে এডমিট হয়ে ওদের সাথে, ওদেরও হোল্ড করে রাখছি, যতজনই হবেন এখানে যদি একজন হন একজনই ওখানে যাবেন, আর না হলে সমস্যা না, আমরা জাস্ট এই ব্যাচ কখনো কিন্তু বন্ধ হবে না, এটা এটার মতো করে শেষ হয়ে যাবে। সো কেউ যদি বলেন যে আমি মকে যাব না, নো প্রবলেম, আপনার এখানে যে আমার হচ্ছে কমিটমেন্ট আছে সেটা কমপ্লিট হবে। কথা কি বুঝাইতে পারছি সবাইকে? ভাইয়া মক বাদে হচ্ছে এই ব্যাচে মেইনলি এখন কেএমএফ এখন সলভ জাস্ট করে। জাস্ট কেএমএফ সলভ করবো, একটু একটু করে দেবো প্রত্যেকদিন, মানে প্রত্যেকটা ক্লাসে জাস্ট বারবার একদিন পয়েন্ট একদিন কেএমএফ সলভ, আর কিছু না, এক্সট্রা শেখানো কিছু নাই। হোমওয়ার্ক দিব, করে আসবেন, কেএমএফ সলভ। কথা কি বুঝছেন? জি ভাইয়া। 3 মাস পর্যন্ত, মানে আপনাদের কোর্স 3 মাসের ডিউরেশন থাকে, 3 মাস পর্যন্ত যতগুলো সলভ করা যায় এইটাই, আর যত বাকি থাকলে ওই সলভ রেকর্ডিং অ্যাক্সেস দিয়ে দিব, এইটুকুই। কথা কি বুঝছেন? আর সাথে হচ্ছে প্যারালাল ভাবে মকটাও চলতে থাকবে হ্যাঁ, আর কি। আর যদি মকে যান প্যারালাল ভাবে মক থাকবে, একদিন মক থাকবে, একদিন এটার সাথে থাকবে। ভাইয়া এই এই যে মক কি মানে প্রত্যেক দিনই কি থাকবে, মানে না না, প্রত্যেক মক দিনই না, কি? মক হচ্ছে আপনাদের এই কোর্স কি রকম, আপনাদের এই কোর্স কিবার কিবার পড়তেছে? শনি সোম শনি বুধ। সোমবার। মক হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি রাত 10টা থেকে 11:30। কথা আচ্ছা বুঝছেন? আচ্ছা, জি জি। সো রবি মঙ্গল বৃহস্পতি এর মাঝে 2টা করে মক সলভ হয় প্রত্যেক দিন। আপনি মেইনলি একটা সময় বের করে 1 ঘন্টা একটা পরীক্ষা দিয়ে দিবেন প্রত্যেক দিন, যেহেতু 2টা করে সলভ হয় এখানে। হ্যাঁ, তার মানে আপনার দৈনিক একটা করে বলতেছে, একটা করে জাস্ট 27টা ম্যাথ সলভ করা, কখন যে কোনো একটা সময় বের করে 27টা ম্যাথ সলভ করলেন, আর বারবারের জন্য হোমওয়ার্ক দেওয়া থাকবে, হোমওয়ার্কটা কমপ্লিট করলেন, এই তো কাজ নাকি? যে 50টা আরসি দেখলাম, এসি দেখলাম, পারি কিনা, না পারলে তো আমরা ভিডিও দেখে সলভ করলাম এই ক্লাসে। কথা কি বুঝছেন? জি ভাইয়া। এইটা এইভাবেই চলবে। এখন আপনাদের যেহেতু ওদের হোল্ড করা আছে, আপনারা আসলে 30 তারিখের মধ্যে অ্যাডমিট হওয়ার ট্রাই করবেন। 31 তারিখে কোশ্চেন দেওয়া হবে, 30 তারিখে কোশ্চেন দেওয়া হবে, যেন 31 তারিখে সলভ করে 1 তারিখে সলিউশন ক্লাসে জয়েন দেন। এটা হচ্ছে আপনাদের। এখান থেকে একজন হইলে সে হবে, যে লেট করবে, আমি জানি আপনারা পরীক্ষা হলে বসার আগে মক দিবেন, এটা আমি জানি, হয়তো বা একটু লেটে জয়েন হবেন, এটাও জানি। না দিয়ে পরীক্ষা দিয়ে এসে আবার এসে হাই হতাশ করে আবার ভর্তি হবেন, এটাও জানি। আপনাদের আমি ফিউচার কিন্তু জানি। মক না দিয়ে আপনি পরীক্ষা হলে ঠিকঠাক ভালো রেজাল্ট করতে পারবেন না। এবার অনেকে আছে যে ভাই আমি মক হয়তো বা কোশ্চেনটা পেয়ে গেছি কোনোভাবে, আমি সলভ করবো, তাতেও ভালো করবেন না, কারণ এখানে একটা 60টা কোশ্চেনে একটা ডেডিকেশন রেখে গাইডলাইন শেষ করা কিন্তু একটা সময়ের ব্যাপার। এই সময়টা কিন্তু একা একা হবে না যদি না একটা কমিউনিটির মাধ্যমে শেষ করেন। কথা কি বুঝতে পারছি আপনাদের? জি ভাইয়া। সো ভাইয়া হচ্ছে পাওয়ার প্রেপ 2 নামে একটা আচ্ছা, সফটওয়্যার আছে এখন আমি বুঝছেন? আপনাকে বলি পাওয়ার পেপ 1 এবং 2 দুইটা কোশ্চেন আছে। হ্যাঁ,
কখন, এগুলো হচ্ছে ইটিএস এর আগের কোশ্চেন। ভাগ্য খারাপ কি জানেন? ভাগ্য খারাপ হচ্ছে ইটিএস এর অনেক আগের কোশ্চেন এগুলো। এখন ইটিএস কি তার প্যাটার্ন চেঞ্জ করছে কি করে নাই? ইটিএস এর ডিফিকাল্টি চেঞ্জ করে কি করে নাই? করছে এখন। ইটিএস আগে ছিল 40টা কোশ্চেন আসতো, এখন আসে 27টা। আগে যে ডিফিকাল্টি যে মার্কিং ছিল, এখন মার্কিং এর যে ম্যাথগুলো একটু কি ট্রিকে আসে না? বলেন, মানে যেহেতু জি ভাই। মার্ক ইমপ্রুভ করছে তাহলে কি এটা ম্যাথটা ঠিকই হবে না আগে থেকে? জি তাহলে আগের কোশ্চেনে মক দিয়ে ধরেন আপনি পাওয়ার পেপ কোশ্চেন দিয়ে আপনি 320ও পাইলেন, তাহলে এখন কি এই সঠিক জাজটা হবে 320? আপনি নিজেকে নিজে কোশ্চেন করেন। সেকেন্ড কমে কথা, যাবে। ওরা তার কোশ্চেন চেঞ্জ করে না, আগের কোশ্চেন দিয়েই তো পরীক্ষা দিচ্ছে, আজ রিপিট আসতেছে। হ্যাঁ সো এইগুলা তাহলে আপনাকে জাজ হইলো? জি না সো ভাই, আরেকটা পার্ট আছে না, এডব্লিউ পার্টটা কি আমাদের? এডব্লিউ পার্টটা তো আপনাদের হচ্ছে মাঝখানে মানে লাস্টের দিকে কয়েকটা দুই একটা ক্লাস নিলে হবে যে কিভাবে লিখবেন। এগুলোর জি জন্য অলরেডি এখানে সলিউশন অলরেডি এডব্লিউ এর কিভাবে লিখবেন প্রত্যেকটা কোর্সের শুরুর আগে অ্যাড করা, এই যে প্রথম ট্রাই। অলরেডি দিয়ে দেওয়া আছে। কেউ যদি জানতে চায় এডব্লিউ সুন্দর করে ভাই গাইডলাইন পুরোটা গাইডলাইন দেওয়া আছে। যেহেতু জাস্ট এনাফ, মানে একটা ভিডিও, এই ভিডিওটা এনাফ এডব্লিউ টা কেমনে লিখতে হয়, এনাফ সলিউশন সব দেওয়া আছে। তারপরে এই পুরো প্লেলিস্টটা দেওয়া আছে যে আপনি চাইলে জাস্ট হচ্ছে কয়েকটা এই 3-4টা ভিডিও দেখেন, রাইটিং আর এই যে আপনার এনাফ, এইটুকু এনাফ। এরপরও যদি আপনাকে ইন হ্যান্ড কোনো ক্লাস লাগে, আপনাদের ব্যাচে তো 1-2টা হবেই। মানে মেইন কথা হচ্ছে যে একদম ইংলিশে বাজে, সে লিখতেই পারে না, তার জন্য তো আমি ইংলিশ কোর্স না, এটা বেসিক লেখার কোর্স। এটা কিভাবে লিখতে হয় সেটার হেল্প করতে হবে, বাট একদম গ্রামার শিখে আসবে সেটা তো পসিবল না। পসিবল? কথা কি বুঝতে পারছেন? একটা জি এডব্লিউ ভাই। কিভাবে লিখবেন সেটার অলরেডি এখানে আছে। তারপর আপনাদের ব্যাচে সলভ ক্লাস হবে। কিন্তু কেউ যদি একদম আমি ফ্রি হ্যান্ড রাইটিংই লিখতে পারি না, তার জন্য তো একটু প্যাথেটিক, তার জন্য একটু বেশি কষ্ট করতে হবে, ঘাটাঘাটি করতে হবে যে কিভাবে লিখতে হয়, বা লিখা ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে হবে। কথা কি ক্লিয়ার? জি ভাইয়া, তাহলে ভাইয়া এই আমাদের বেসিকটা গোছাইতে ভাইয়া কয়দিন একটু ছুটি দিচ্ছেন? না, বেসিক অলরেডি তো মাঝে বারবার সুযোগ দিলাম না, যেহেতু আমি অসুস্থ ছিলাম, করেন নাই? জি জি করা হয়েছে, মানে একদমই শেষ হয় নাই আর কি। আপনারা হচ্ছে মেইনলি হচ্ছে কি বেসিক গুছার দিন সময় দরকার নাই তো, করেন আস্তে ধীরে। আপনাকে তো জাস্ট হচ্ছে এই 1 তারিখে মেইনলি শুরু করাটা প্রয়োজনে, তখন হচ্ছে 2টার জায়গায় একটা করে মক নিব, আমরা সলভ দিব, মানে জাস্ট একটা করবো, আর আগের দিন আপনি বেসিক নিয়ে সময় দিলেন। কথা বুঝেন নাই? বাট জি শুরু তো করতে হবে আপনাকে। প্রথম দিনটা 5 যে পাবেন, সেই 5টা তো পাওয়া শুরু করতে হবে, যে বইহীনভাবে 7 পাইতে হবে না আগে, জি যে আমার বইটা দূর করার জন্য 7 তো পাওয়া উচিত প্রথম দিন। এই পরীক্ষাটা খুব ইম্পর্টেন্ট। এটা দেওয়ার পরে দেখবেন হচ্ছে পরে 3 নাম্বার দিনে আমি আপনাদের জিজ্ঞেস করব আপনাদের কনফিডেন্ট কীরকম বুস্ট আপ হয়েছে, মানে কি হইতেছে জিনিসটা, আপনারাই বলবেন আগের থেকে এখন মানে ফিল হইতেছে যে আমি হচ্ছে কিছুটা পারবো, বা আমার মধ্যে নিজের মধ্যে গ্রো আপ হইতেছে। এইখানে ডে বাই ডে আপনার ইমপ্রুভমেন্ট আসবে, এবং একদিনে আসবে না। যখন আপনি নিজেই বলবেন আমার সিলি মিস্টেক কমতেছে, কোশ্চেন দেখলেই বুঝি কি আসবে কি না। প্রথম 4টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন ডি হয়, সেটা যদি আমার প্রথম 4টা কোশ্চেনের মধ্যে 3টা কোশ্চেন ধরেন ম্যাথের মধ্যে প্রথম 4টা যে থাকে না কোয়ান্টিটিভ কম্পারিজন, তার মধ্যে একটা আনসার ডি হবেই হবে, এটা ইটিএস এর সিস্টেম। এটা তো আগে জানতেন না, মক না দিলে জানবেন? এখন দেখেন একটা জি না সিস্টেম কি দেখেন, প্রথম 4টা কোশ্চেনের মধ্যে যদি প্রথম 3টার মধ্যে একটা ডি না আসে, পরেরটা না করলেও তো আমি জানবো আনসার কি ডি। এই যে এই থিঙ্কিং গুলো, এগুলো মক না দিলে কি গ্রো হবে? জি না, আবার যদি প্রথম 4টার মধ্যে 2টা ডি চলে আসে, তাহলে বুঝতে হবে কি একটা ডি আমার কি একটা ডি ভুল ভুল আছে আর আছে, কি। তাহলে এটা নিয়ে কাজ করতে হবে। সো এগুলো তো আপনার লার্নিং এর পার্ট, এবং মক দিতে দিতে বুঝে যাবেন আর আমার ম্যাথ তো পরীক্ষা হলো তো সেম সিস্টেমে, সেম আমি গেছি, সেম একটা এডব্লিউ পাইছি, সেম একটা 4টা কোশ্চেন পেয়েছি ম্যাথ, তারপরে একটা নর্মাল কোশ্চেন পেয়েছি, তারপরে 3টা ডাটা ইন্টারপ্রিটেশন ম্যাথ পাইছি, এরকম ফিল সেম, মানে সেম ওয়েতে পরীক্ষা করে যাচ্ছেন। কিন্তু আপনি যখন কেএমএফ প্র্যাকটিস করবেন, সেখানে কি সেম ভাইব পাবেন যে প্রথম 4টা ডাটা ইন্টারপ্রিটেশন মানে কোয়ান্টিটিভ কম্পারিজন, তারপর একটা ম্যাথ, তারপর ডাটা ইন্টারপ্রিটেশন, এই যে একটা ভাইবে আসা, সেটা কি কেএমএফ কখনো দিবে আপনাকে? আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? জি ভাই, দিবে না, ওইভাবে দিবে না, তাদের মতো করে বানাইছে আর কি। হ্যাঁ, সো আমাদের মানে মকটা সেই জন্যই ইম্পর্টেন্ট। কথা কি বুঝছেন?
জি ভাইয়া। ওকে, সো আমি আবার বলতেছি, আপনাদের মক আমার 4,500 নিচে 1 টাকাও কম নাই, কিন্তু আপনারা রিকোয়েস্ট করতেছেন অফারের জন্য, বিকজ অফ সেই জন্য আমি 4,000 টাকা রাখতে পারবো। কিন্তু মনে রাখবেন, আমি জাস্ট 4,000 টাকা নর্মালি যদি কোশ্চেন দিই, সলিউশন দিয়ে দিই, আমি যদি ক্লাসও না করে তাও অনেক কম। তারপরে আপনাদের জাস্ট হচ্ছে ইয়ের জন্য আপনাদের দিলাম। এখন আপনারা অ্যাডমিট হবেন কি হবেন না আপনাদের উপর। যদি হন, আমি ভরসা দিচ্ছি আপনারা মানে বৃহৎ স্বার্থের জন্য অল্প কিছু ইনভেস্ট করলেন, বৃহৎ স্বার্থ বুঝা দেখেন। একবার পরীক্ষা দিয়ে মানে নিজের মানে বুঝলেন যে মকের গুরুত্ব অপরিসীম, কিন্তু আমি দেই নাই টাকা বাঁচানোর জন্য, এরপর আবার পরীক্ষা দিবেন, সেটা কিন্তু বেশি ইনভেস্ট যাবে। এটা থেকে কথা কি বুঝছেন? সেকেন্ড জি টাইম ভাইয়া, পরীক্ষাটা এই ইউএসএ 4,000 তে টাকার কিভাবে মধ্যে বেশি পাঠাবো ইনভেস্ট ভাইয়া? না। হুম, ইউএসএ তে কিভাবে পাঠাবো 4,000 টাকা? আপনাকে যেভাবে পাঠানো সিস্টেম তো বলা হবে নাকি? সেটা ঠিক। এখন সিস্টেম একটু পরে বলা হবে। আমি আপনাদের রুটম্যাপ কি ক্লিয়ার করতে পারছি এটাকে বলেন। এখন আমার কাছে পড়েন আর না পড়েন, ধরেন আপনি মকে ভর্তি হলেন না, কিন্তু আপনার রুটম্যাপ কি হওয়া উচিত পরীক্ষা বসার আগ পর্যন্ত, এটা ক্লিয়ার কিনা এটা বলেন সবার। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, আচ্ছা এবার আসি হচ্ছে আপনাদের হোমওয়ার্কে, আপনাদের পড়াতে। আপনাদের হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশনের অলরেডি এটা সলিউশন এখানে দেওয়া ছিল, রাইট? এবং এখানে জি ডাটার প্রত্যেকটা কোশ্চেন, কেএমএফ এ যতগুলো কোশ্চেন আছে সবগুলো এখানে আছে এবং সবগুলো সলিউশনও আছে। তার মানে আপনি এই একটা শিট পুরো কেএমএফ এ যতগুলো ডাটার কোশ্চেন আছে সেটা আছে, এবং একটা শিট কমপ্লিট করলে ডেটার কোনো কোশ্চেন আর নাই বাকি। তার মানে আপনার ডেটার কনফিডেন্ট বুস্ট আপ অটো হবে না এখানে? হবে? জি হবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আপনারা এখানে কতটুকু করতে পারছেন এটা বলুন, সবাই একটু মতামত দেন। এই শিটটা আমাদের সলভ করতে হবে, এবং এখান থেকে পরীক্ষা হলে দেখেন 3টে কোশ্চেন কমন আসতে পারে। এখন আমাকে বলেন কতটুকু কমপ্লিট করছেন, যে সবাই একটু মতামত দেন কতটুকু কমপ্লিট হয়েছে। সম্পূর্ণ হয়নি। সম্পূর্ণ হবে না, এটা স্বাভাবিক। কতটুকু হয়েছে? 21 নম্বর পেজ পর্যন্ত হয়েছে ভাই আমার। 21 পর্যন্ত। আর বাকিরা? আপুরা মানে এই শিটটা কমপ্লিট করতে হবে, আপনি জিআরই করতে গেলে এটা ফেস করতে হবে। এটা করলে আপনার ডাটা নিয়ে আর কোনো বই কাজ করবে না। মনে রাখবেন, ডাটা সব থেকে সহজ ম্যাথ হচ্ছে ডাটা। কিন্তু আমার এখানে করার আগে এই যে জিআরই যখন শুরু হলো, তখন সব থেকে বইয়ের কাজ হইতো না যে ডাটার কোশ্চেনগুলো হয়তো কি না, যে মনে হইতো যে কি না কি চিত্রের মধ্যে কোশ্চেন আসতেছে। কিন্তু এই যে গতদিন 20টা পেজ পর্যন্ত করলেন, ডাটার ম্যাথ কি বেশি কঠিন লাগছে? একটু রেসপন্স করেন না, বেশি কঠিন লাগছে? না ভাই, এখানে নতুন কিছু না, সব কম্বাইন জিনিসগুলো। সব কম্বাইন জিনিসগুলো, মানে ডাটার ম্যাথ কি কঠিন কিছু? জাস্ট চিত্রটা বুঝলে করা যায় না? কথা বলেন না কেন? জি স্যার। ওকে, তাহলে আজকে আমরা হচ্ছে 5-10 পেজ পর্যন্ত পড়বো। বাকি দিন হচ্ছে নেক্সট ক্লাসের হোমওয়ার্ক পুরোটা কমপ্লিট করে আসবেন। দেন আমরা পুরোটা আরেকবার, যেহেতু অলরেডি সলিউশন ভিডিও আছে, তারপরে আমরা ক্লাসে করব, বিকজ অফ যেন আপনাদের 2-3বার করে হয় একদম ক্লাসে হয়ে যায়। আজকে 2-5 পেজ যতটুকু আছে আমরা করব, কিন্তু আমাকে গ্যারান্টি দেন, ওয়াদা দেন, নেক্সট ক্লাসে পুরোটা কমপ্লিট করে আসবেন। নেক্সট ক্লাস যদি নাও হয়, প্রয়োজনে একদিন সময় নেবেন, পরের ক্লাসে করে আসবেন। কথা কি বুঝছি? জি ভাই। ওকে, সো আমরা আসলে ডাটার কয়েকটা ম্যাথ আজকে করব, বাকিটা আপনাদের জন্য রেখে দিব। সেটা হচ্ছে আপনারা বাসায় করে আসবেন, করার পরে আমরা আসলে এগুলো নিয়ে একদিনে পুরো জিনিসটা আপনাদের প্রবলেমগুলো দেখবো যে কোথায় কোথায় প্রবলেম হতে পারে। পরে স্যার যদি শনিবার পর্যন্ত টাইম দেন আর কি, তাহলে হ্যাঁ, শেষ করে। ঠিক আছে, পরের শনিবার পর্যন্ত দিলাম, সমস্যা নেই, একদম কমপ্লিট করে আসবেন আর কি। জি ইনশাআল্লাহ। আচ্ছা, ডাটার ক্লাস তো শনিবারে, আর আচ্ছা 2 তারিখ হচ্ছে আপনাদের মক ক্লাস। সো আপনাদের রিকোয়েস্ট হচ্ছে এর মাঝেই 30 তারিখে অ্যাডমিট হয়ে যাওয়া, ঠিক আছে? যেই কয়জন হবেন, একজন হোক 2জন হোক, ঠিক আছে? জি জি ভাই, সো ইনশাআল্লাহ। 30 তারিখের মধ্যে হয়ে যাবেন। আমি কোশ্চেন দিয়ে দিব 30 তারিখ, আপনাদের হচ্ছে 2 তারিখে হচ্ছে সলভ ক্লাস শুরু হবে। সো ভরসা রাখতে পারেন যারা হন নাই এবং যারা হয়েছেন, এই কোর্সের মাঝামাঝি মানে 5টা ক্লাস, মানে আমি 8 তারিখে আমি সেম এই শনিবার পরের শনিবার 8 তারিখে জিজ্ঞেস করব, এই ক্লাসে জিজ্ঞেস করব যে আপনাদের অভিমত জানান। যদি সেখানে একজনের নেগেটিভ বলে, তাহলে আমি আপনাদের টাকাগুলো ব্যাক করে দিব, ওয়াদা, ঠিক আছে? কোশ্চেন যদি আপনারা যদি বলেন যে আমার ইমপ্রুভমেন্ট হয় নাই, তাহলে এই টাকা আমি ব্যাক করে দিব, ওয়াদা কি নিছেন? বুঝছি।
জি ওকে, তাহলে আমরা 1 তারিখে ক্লাস নিব, তার মাঝে হচ্ছে এটা পুরোটা কমপ্লিট করবেন, আর আজকে আমরা করি কিছুক্ষণ, আর 30 তারিখের মধ্যে আপনারা এডমিট হবেন, 2 তারিখ থেকে আপনাদের সলভগুলো শুরু হবে। সো এই হচ্ছে আমাদের রুট ম্যাপ। এবার আসি হচ্ছে আমরা ডাটার কোশ্চেনে। ডাটার কোশ্চেনে মেইনলি একটার আন্ডারে 3টা কোশ্চেন থাকে, একটা চিত্র আন্ডারে 3টা কোশ্চেন থাকবে, 3টা কোশ্চেন থাকবে। তার মানে আমি চিত্রটা, প্রথম কাজ হচ্ছে চিত্রটা ভালো করে পড়ে ফেলা, একবার ভালো করলে পড়লে 3টা আনসার করা যাবে। সো পরের বার আর কষ্ট করতে হবে না। আর এই শীটটা খুবই ইফেক্টিভ, কারণ এই শীটে আমি পুরো সলিউশনটা পর্যন্ত দেওয়া আছে, পাশাপাশি আপনাকে সলিউশন ভিডিও দিয়ে দেওয়া হয়েছে। তারপর আমরা ক্লাসে করতেছি বিকজ অফ আপনাকে যেন একটু কনফিডেন্স বুস্ট আপ হয়। দেখেন আমরা পড়বো কীভাবে। সো সলিউশনটা এখানে দেওয়া আছে, এটা আমরা দেখবো না। আমাদের প্রথম কাজ হবে চিত্রটা, 3টার মধ্যে প্রথমটা চিত্রটা খুব ভালোভাবে পড়ে ফেলা, তাহলে আমি বাকি দুটোতে ইজি হবে। সো প্রথমে আমি ইন্ট্রোডাকশনটা পড়বো। ফর ইচ অফ দ্য ইয়ার্স 1997 থ্রো 2000, তাহলে 97 থেকে 2000 ডেটা পর্যন্ত দেওয়া আছে। দ্য গ্রাফ শোজ দ্য নাম্বার অফ টাওয়েল ইম্পোর্টেড টু জাপান ফ্রম চায়না, তাহলে জাপান থেকে, চায়না থেকে জাপানে ইম্পোর্ট করছে, অ্যান্ড দ্য টোটাল নাম্বার অফ টাওয়েল ইম্পোর্টেড ফ্রম জাপান অল আদার কান্ট্রিজ, মানে বাকি কান্ট্রি থেকে জাপানে ইম্পোর্ট করছে, কিছু হচ্ছে চায়না থেকে জাপানে করছে, কিছু বাকি কান্ট্রি থেকে জাপানে করছে, যে এই বাকি কান্ট্রির মধ্যে আবার চায়না ইনক্লুডেড আছে, এই ডেটাটা এখানে আছে, পড়লাম। এখন বলবো নাম্বার অফ টাওয়েল ইম্পোর্টেড টু জাপান, তাহলে 1997 কিছু দেওয়া, 2000 দেওয়া। এখন এই স্টার একটা চিহ্ন আছে, এই স্টার বলতে আবার কি এটা বলে দিয়েছে। ফর দ্য ফার্স্ট 9 মান্থ অফ 2000, তাহলে প্রথম 9 মাসের ডাটা দেওয়া আছে 2000-এর, বাকি 3 মাসের ডাটা কিন্তু দেয় নেই। আর ডাবল স্টার বলতে বুঝেছে 1 ডজন, তাহলে এটা হিসাবে আছে ডজনে, তাহলে 1 ডজন সমান 12। এইটুকু পড়ে ফেললাম। এখন আমি কোশ্চেন আসবো, যখনই কোশ্চেন আসবে 98, তাহলে 98-তে চলে যাবে, এই 98 খাতা আঙ্গুলটা থাকবে, পরীক্ষা হলে আঙ্গুলটা থাকবে 98 রেখে থাকলো। হাউ মেনি অফ দ্য ইম্পোর্টেড অয়েল ওয়ার নট ইম্পোর্টেড ফ্রম চায়না, তাহলে চায়না থেকে না, তাহলে দেখেন এই যে কালোটা হচ্ছে অল আদার কান্ট্রিজ, আর এইটা হচ্ছে চায়না, তাহলে চায়না থেকে না কে, এইটা থেকে এটা বিয়োগ না, জি তাহলে এটা থেকে এটা বিয়োগটা হচ্ছে চায়না থেকে না, তাহলে এখানে আসছে 22, এই 22 চায়না থেকে নাও। এখন অনেকে যখন সিলিমিস্টিক কাকে বলে, ধরুন 22 আসার পরে সে মাথা কাপড়ে গেল, আমার আনসার কি হবে। সিলিমিস্টিক এটাকে বলে এই লাইনটা খেয়াল না রাখা, যে এটা ডজনে দেওয়া আছে, 1 ডজন সমান 12, এবং এটা মনে রাখতে হবে না 1 ডজন সমান 12, এটা পরীক্ষা হলে আপনাকে বলেই দিবে। সো 1 ডজন সমান 12, 12 দিয়ে গুণ করবেন, তখন হচ্ছে 264। সো এটা যদি এইটুকু আসার পর আনসার না আসাকে বলা হয় সিলি মিস্টেক, মানে আপনার এই মিস্টেকটাই কমাইতে হবে, যে একটা ক্ষুদ্র একটা জিনিস মিসিং চলে গেছে। দেখেন এখানে কিন্তু নতুনত্ব কোনো কিছু শেখার কিছু নাই, জাস্ট বিয়োগফল, কিন্তু চিত্রটার মাধ্যমে ম্যাথটা আসছে, এটা কিন্তু পরীক্ষা হলে বারবার আসে এগুলা, এবং এগুলো অথেন্টিক কোশ্চেন। তার মানে কি আপনাকে জানতে হবে। সবাইকে এই ম্যাথটা বুঝছি? জি ভাই। আচ্ছা, দেন আসি এটাতে। এবার আমার এখানে যাওয়া দরকার না, দেখেন আমি কিন্তু টাইম বাঁচাই ফেলছি অলরেডি। 3টা মেথডের মধ্যে একটা কোশ্চেনে খুব পড়বো, এটা তারপর আর কিছু না, আমি এখানে আসবো। ইফ দ্য অ্যাভারেজ নাম্বার অফ টাওয়েল ইম্পোর্টেড ফ্রম চায়না পার মান্থ ওয়াজ, অ্যাভারেজটা যেটা, এটা পার মান্থে সেটা ওয়াজ দ্য সেম, সমান কার, তার লাস্ট 3 মান্থ অফ 2000, তাহলে এই 2000-এর হিসাব, 2000-এর পরের 3 মাসে যেটা অ্যাভারেজটা প্রথম 9 মাসে অ্যাভারেজের সমান। এখন আমাকে বলছে তাহলে টোটাল 12 মাসে তাহলে কত ডজন হচ্ছে টাওয়েল ইম্পোর্ট করছিল। আমি জাস্ট এখানে জানি 9 মাসের হিসাব, কোথায় আমার জাস্ট চায়নাটা বলছে, চায়না মানে এটা, তাহলে 9 মাসে জানি 43, 1 মাসে কত, তাহলে সেম এভারেজ, তাহলে 43/9, তাহলে আমাকে বের করতে বলছে কি 12 মাসের না, তাহলে 43/9 ইন্টু 12। জিনিসটা কি বুঝছেন? জাস্ট ঐকিক নিয়ম, 9 মাসেরটা দেওয়া আছে, যেহেতু এবারে সেম, 1 মাসেরটা এটা, 12 মাসেরটা এটা, তাহলে এটা যখন আমরা করব তখন অ্যাপ্রক্সিমেটলি 57। কথা কি বুঝছি? জি ভাই। সবাই ক্লিয়ার ম্যাথ? ওকে, আপুরা বললেন একটু। আচ্ছা, 1999, তাহলে এবার আমার 99-তে চলে যাব। দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ টাওয়েল ইম্পোর্টেড ফ্রম চায়না, তাহলে রেশিওটা চায়নাতে যেটা আছে 2, উপর হচ্ছে চায়না, 1999 চায়না হচ্ছে এটা, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ টাওয়েল ইম্পোর্টেড ফ্রম আদার কান্ট্রিজ দেন চায়না, তাহলে কি এটা থেকে এটা বিয়োগ, এটাই তো চাইছে। এখন এই রেশিওটা কত, 54 ডিভাইড বাই 22, তাহলে এটা রেশিও দেখেন 54 অ্যাপ্রক্সিমেটলি 5
10 দিয়ে ভাগ করলে, আর 22 অ্যাপ্রক্সিমেটলি 2, তাই না? 10 দিয়ে ভাগ করলে 20, 20 আর 50, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 5/2। কথা কি বুঝছি? জি ভাই, বুঝতে পারছি। তাহলে দেখেন টাইমে আপনাকে কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে হচ্ছে না, জাস্ট সিলি মিস্টেকটা বা ব্রেইনে খাটানো। দেখেন এই 3টা ম্যাথ করলে আপনাকে, যদি আমাকে 3টা ম্যাথের জন্য নর্মালি পরীক্ষা হলে কিন্তু 9 মিনিটও নিতে পারেন। যে অন্যগুলো এমন ম্যাথ আছে 3টাতে 9 মিনিট, কিন্তু আসলে দেখেন 3টা কিন্তু 9 মিনিটও লাগবে না। যদি ম্যাথ পারেন 9 মিনিট লাগবে? না স্যার। লাগবে না। এবং এগুলো তাহলে কি করাচ্ছি? এগুলো করাচ্ছি মেইনলি জিআরইর যত কেএমএফ কোশ্চেন আছে, যত সেকশন আছে, সবগুলো সেকশনের একটা শিটের মধ্যে সবগুলো সেকশনের ডাটা ইন্টারপ্রিটেশন আছে। অর্থাৎ পাজেল থেকে দৌড়ে যত ডাটা ইন্টারপ্রিটেশন সব একটা শিটের মধ্যে। অর্থাৎ আপনি যে জিআরই প্রথম সেকশনটা, ওদের যে স্প্রিন্টের এই যে প্রথম, এখানে 3টা অলরেডি এখন করে ফেললেন। কথা কি বুঝছেন? তার মানে আলটিমেটলি এই 2 দিনে সলভ করা মানে আপনি কেএমএফ এর মেজর একটা পার্ট শেষ করে ফেলা। যেমন এই পরের সেকশনে, হার্ড সেকশনের এখানে ডাটা ইন্টারপ্রিটেশনের 3টা কোশ্চেন আছে, এই যে রাইট, এই 3টা কোশ্চেন আমাদের শিটেও তো এই 3টা কোশ্চেনে, রাইট? আমরা যদি পরেরটা যাই, এটা এই যে এটাই তো। জি ভাই। তার মানে এখানেই তো, তার মানে আপনি যদি কমপ্লিট করেন হোমওয়ার্কটা ঠিকঠাকভাবে আজকে কালকে শনিবারের মধ্যে কমপ্লিট করেন, আলটিমেটলি তো আপনার মেইন অ্যাসেট, যে অ্যাডভান্স অ্যাসেট শেষ করতেছেন, রাইট? আমরা কি এটার জন্য কি 5LB হোমওয়ার্ক দিছি? না আমার কাছে ফিল হয়েছে এটা দরকার নাই, কেন কে হুদাই আমরা ওই লেভেল করবো না, এই জন্য 5LB দেয় না। আগেরগুলোর জন্য তাহলে 5LB কেন দিছি? জাস্ট হচ্ছে একটা টপিকগুলো যেন একটু ব্রিফলি জানা আসেন। যেহেতু অলরেডি টপিক জানাই ফেলছে, তাহলে আমি 5LB দিয়ে আপনাদের সময় নষ্ট করার মানে আমি একদম হিরো সাজার তো কিছু নাই, আমি সরাসরি এগুলোই পড়াচ্ছি। সবাই কি বুঝছি? জি ভাই। ওকে, সো হোমওয়ার্কটা ইম্পর্টেন্ট, এবং এটা যে ইম্পর্টেন্ট এটা কি বুঝাতে পারছি ভাইয়া? জি ভাই। ওকে, তাহলে আমরা এবার আসি এখানে। এটাও কিন্তু কোশ্চেন, এটা হয়তো বা 3rd সেকশন বা 4th সেকশনে আছে, আমি একটু দেখি এটা কোথাকার। আচ্ছা, এটার মেবি 4 এর, বাট সবগুলাই ধাপে ধাপে আছে, হয়তো আপ ডাউন হয়ে গেছে। এই যে এটা রাইট। আমরা এখন এটা এখান থেকে করি। এটার জন্য সেম আমরা হচ্ছে কোশ্চেন আগে পড়বো। বলছে ইচ অফ দ্য 15 কাস্টমার হু অ্যারাইভড এট এ কাস্টমার সার্ভিস ডেস্ক বিটুইন 9 AM and 10 AM, 9 AM এবং 10 AM এর মধ্যে was served in order to arrive by one of the 2 customer served representative. Each representative served one customer at a time. শুধু একজন রিপ্রেজেন্টেটিভ একজন কাস্টমারকে এট এ টাইমে একজনকে সার্ভিস দিতে পারবে। and finished with the customer before serving another customer. another কাস্টমারকে সার্ভিস দেওয়ার আগে তারটা ফিনিশ করতে হবে। দ্য গ্রাফ শোজ দ্য ওয়েটিং টাইম এবং সার্ভিস টাইম। এই যে ওয়েটিং টাইম এবং সার্ভিস টাইম দেওয়া আছে, এবং এটা 15 মিনিটে দেওয়া আছে। আমরা যদি একটু এটাকে বড় করি তাহলে কি দাঁড়াবে? আমরা দেখতেছি চিত্রটা হচ্ছে এরকম। এখন আমাকে কোশ্চেনটা কি বলছে এটাকে পড়ি। এখানে বলছে অফ দ্য কাস্টমার 6, 7, 4, 6, 8, 9, 10, 4, 6, 8, 9, 10 এদের মধ্যে one who was served by the customer service representative who served customer 1, যে মানুষ যে ব্যক্তি কাস্টমার 1 কে সার্ভিস দেয় সে এদের মধ্যে কাকে দিবে? এখন আমরা জানি যে একজনকে দেওয়ার পর আরেকজনকে দিতে হবে। একজনকে শেষ যে তাকে দিছে সে চাইলে জাস্ট 3 কে দিতে পারবে, তাই না? তারটা শেষ হলে সে দিতে পারবে 5 কে, তারটা শেষ হলে দিতে পারবে 7 কে, শেষ হলে দিতে পারবে 10 কে। তাহলে এদের মধ্যে কাকে পড়লো কমন? 10। সো এটাই জাস্ট হিসাব করে যে দেখতে বলছে, আদারওয়াইজ আর কিচ্ছু না। ডাটা ইন্টারপ্রিটেশন 9 নাই কেন ভাই? দেখেন 7 এর পর, 7 এর পরে কি 7 শেষ করার পরে কি 9 কি আগে শুরু হয়েছে না? 7 এর পরে শেষ হওয়ার পরে নিতে হবে, অলরেডি তো শেষ শুরু হয়ে গেছে। 7 শেষ হয়েছে পরে দেখেন তো এ বরাবর কে 10 না 9? আমার তো সিস্টেম কি যে একবার সে শেষ করতে হবে, তারপরে সে আরেকটা কাজ ধরতে পারবে। তাহলে 9 কে ধরতে গেলে তার থেকে 7 আগে ছেড়ে দিতে হবে নাকি? বুঝছেন? জি শিওর?
ওকে, এবার আসি দেখেন, এবার আমি আর কোশ্চেন পড়ার দরকার নাই, আমি কোশ্চেন পড়ি শুধু। অ্যাকর্ডিং টু দ্য রেকর্ড টাইম, উইচ কাস্টমার হ্যাড দ্য গ্রেটেস্ট রেশিও অফ ওয়েটিং টাইম টু দ্য সার্ভিস টাইম? কোন কাস্টমারটার রেশিও সব থেকে বেশি, সেটা কাদের কাদের বলছে? এই যে 6, এদিকে 7, এদিকে 8, এদিকে 9, এদিকে 15। রেশিও বেশি কাদের? রেশিও বলতে আগে হচ্ছে ওয়েটিং টাইম টু দ্য সার্ভিস টাইম, এই যে এটা ডিভাইডেড বাই এটা। এটা দেখেন কয় গড়? 3 গড়, এদিকে 3 গড়, 6 গড়। এটা হচ্ছে 6 গড় ডিভাইডেড বাই 2 গড়, তাহলে এটা এখানে হচ্ছে 3। আর 9 যদি চিন্তা করেন, এখানে হচ্ছে 5 গড়, 6, 7, 8 গড় ডিভাইডেড বাই 4 গড়। ভাই একটু জুম করা যায়, ঘর তো দেখতে পাই না। দেখেন এই যে প্রত্যেকটা 1 গড় করে না, একটার মধ্যে কয়টা গড় আছে? 1, 2, 3, 4, 5, তাই তো? প্রত্যেকটা 5 গড় করে আছে। এখন দেখেন তো, কাস্টমার যদি 15 চিন্তা করেন, এই 15 আমাকে তো রেশিও বলছে ওয়েটিং ডিভাইডেড বাই সার্ভিস, হ্যাঁ? তাহলে তার ওয়েটিং ডিভাইডেড বাই সার্ভিস কত? তার এখানে 3 গড়, এখানে 3 গড়, 6 গড় না? তার 6/2 ডিভাইডেড বাই, তাহলে তার রেশিও 3, তাই তো? আমাকে আনসারটা বলছে গ্রেটেস্ট, কারটার রেশিওটা গ্রেটেস্ট, তাহলে এর তো 3 পাইছি। 9 এর জন্য কি হবে? 8/4 8/4 তাহলে 2, তার মানে অলরেডি এই দুইটার মধ্যে সে তো উইন নাকি? ভাই 2 হবে, হ্যাঁ। আচ্ছা, 8, এটা চিন্তা করেন, 8 নম্বর কাস্টমার, এখানে 5, এখানে 2, 7 ডিভাইডেড বাই 3, 7/3, তাহলে তো এটা অটো এটা থেকে কম। 7 নম্বরে দেখেন, এটা হচ্ছে, এটা তো অটো কম। 6 নম্বর দেন, এটা তো উপরে থাকতেছে, এটা পরে, তাহলে তো অটো কমে যাচ্ছে না? ওই কাস্টমার 15। তার মানে কাস্টমার এটা বড়। কথা কি বুঝছি কি চাইছে? জি ভাই। জি ভাই। আচ্ছা, দেন হচ্ছে আমরা এটাতে যাই। বলছে হোয়াট ওয়াজ দ্য রেঞ্জ, আবার রেঞ্জ চাইছে কার? সার্ভিস টাইমের। রেঞ্জ মানে কি? আমরা যা আগে শিখছি, রেঞ্জ মানে কি? ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। Maximum Maximum minus minus minimum। তাহলে আমার এখানে দেখা যাচ্ছে 15 এর ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম চাইছে সার্ভিস টাইমের। ঠিক আছে, 15 কাস্টমার মধ্যে কোন কাস্টমারটার এই 14 নাকি হচ্ছে এই যে রেঞ্জটা চাইছে। আচ্ছা, আমাদের তো কত না, এখানে বলছে 15টা কাস্টমার মধ্যে রেঞ্জ কত সার্ভিস টাইমের। ঠিক আছে, তো সার্ভিস টাইম তো হচ্ছে কালোটা সর্বনিম্ন কোথায় পেয়েছে? এখানে না, 15তেই। এই যে 2 না? জি 2 2 আর এখানে ম্যাক্সিমামটা বিক্রি, ম্যাক্সিমামটা দেখেন গুণ করেন, ম্যাক্সিমাম দেখেন এখানে আছে 5 আর এখানে আছে 8, 7 আছে 9টা না ম্যাক্সিমাম? 9টা জি। কোনটাতে তার 10 নাই, দুইটা করতে আর পূরণ করে না, এরকম তো নাই, তাই না? 10, জি। তাহলে 9, তাহলে 9 - 2, তাহলে কত? 7। 7। বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, এটা হচ্ছে 3 নম্বরটা। এটা যদি এখানে কোশ্চেনটা আমরা পড়ি আগে, যেহেতু এটা ওইখানে ভালোভাবে আছে, আমরা এখান থেকে করি, সমস্যা নাই তো। এই যে এটা, সো এখানে কোশ্চেনটা আসছে সেম, আবার পড়ি। ইনভেন্টরি অফ 500 ভেহিকলস এট এ কার ডিলারশিপ, নাম্বার অফ ভেহিকলস বাই টাইপ অ্যান্ড কালার। টাইপ, এই যে কালার হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 রকমের কালার আর 5 রকমের টাইপে ভেহিকেলগুলো, গাড়ি। আর এটা হচ্ছে টোটাল নাম্বার অফ। এখন বলছে বাই অ্যাপ্রক্সিমেটলি, আমি কি উপরে মিস করছি একটা, হ্যাঁ এটা। তাহলে কোশ্চেনে বলছে ফর হাউ মেনি অফ দ্য 5 ভেহিকলস, 5টা ভেহিকেলের মধ্যে ইজ দ্য নাম্বার অফ সিলভার ভেহিকলস, সিলভার ভেহিকেল যারা আছে তারা লেস দেন 20%, 20% থেকে কম কতটা ভেহিকেল অফ দ্য টোটাল নাম্বার অফ ভেহিকেল অফ দ্যাট টাইপ, মানে ওই টাইপের টোটালের 20% থেকে কম কতগুলো টাইপ আছে। কথা কি বুঝছেন? সিলভার 5 টাইপ আছে টোটাল, 5টার মধ্যে এই টোটালের 20% থেকে নিচে কয়টা আছে? কথা কি বুঝছি? জি ভাই। এখন দেখেন, আমরা যদি নর্মালি হিসাব করতাম, তাহলে পরীক্ষা হলে বসে বসে 20-এর 20% বের করা, 20% বের করা, এইরকম না। আপনি জাস্ট, আমরা শর্টকাট কি শিখছি, 10% হচ্ছে জাস্ট 1 গড় আগে, তাই না? তাহলে 20-এর 10% হচ্ছে 200-এর 10%, 20% 20% কত? 2 গুণ না 40, 340 এর নিচে, রাইট? জি। হইলো 100-20% কত?
20% নিচে না? জি 60 এর 20% কত? 12 12 তাহলে 12 হবে 80 এর 16 16 80 এর 60 হচ্ছে এর 16 12 তার মানে এই 12 পাঁচটাই কি ইয়ে কি বলে নিচে 20% এর নিচে। নিচে। 20% সো এর এই নিচে যে যারা হচ্ছে সিলিম এই যে কনফিডেন্ট এই যে মক দিয়ে দিয়ে এগুলো কনফিডেন্ট বাড়বে যে হ্যাঁ দেখেন ইজিলি এটা ম্যাথটা কিন্তু যারা টাইম নিবে তারা কিন্তু নিবেই বসে বসে যদি ওই যে ব্রেনের মধ্যে না ঘাটায় যে 20% গুলো ইজিলি করা যায় বা 10% ইজিলি করা যায় 25% ইজিলি করা যায় তাহলে তার হচ্ছে যদি একবার ক্যালকুলেটর ওপেন করে তার সময়টা কিল হবে কিনা অবশ্যই সো এইগুলোতে বাঁচাইতে হবে এখন আসি বাই অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট ডাজ দ্য টোটাল নাম্বার অফ গ্রিন ভেহিকেলস তাহলে গ্রিন ভেহিকেল যেটা আছে এক্সিডেড বেশি দ্য টোটাল নাম্বার অফ ব্রাউন ভেহিকেল এটা থেকে এটা কত পার্সেন্ট বেশি পার্সেন্টেজের ইনক্রিজের সূত্র পড়ছি না আমরা জি সেটা কি 70 মাইনাস 105 নিচে কি হবে 76 ইনটু 100 তাহলে কত 38 38 শেষ আমরা যদি এটাতে আসি বলছে ফর দ্য 5 ভেহিকেল টাইপ এই যে 5টা ভেহিকেল টাইপ আছে 6টা ভেহিকেল কালার আছে হোয়াট ইজ দ্য এভারেজ নাম্বার অফ ভেহিকেল পার টাইপ পার কালার তাহলে এভারেজ তাহলে এভারেজ মানে কি টোটালটা দিয়ে সংখ্যা দিয়ে ভাগ করে না টোটাল 500টা ভেহিকেল আছে সেটাকে প্রথমে যদি পার টাইপ করি তাহলে কত দিয়ে ভাগ দিতে হবে 5 দিয়ে 5 টাইপ আর সেটাকে যদি আবার আনসারটাকে কত দিয়ে ভাগ দিতে হবে পার কালার 6 দিয়ে তো আমরা Colour। একসাথে 30 দিয়ে ভাগ দিতে কোন? পারি তাই না জি তাহলে 30 দিয়ে ভাগ করলে এই 17 17 সবাই কি বুঝছি জি ভাই দেন হচ্ছে এটাও চলে গেল ওকে এইটুকু চলে গেল এবার আসি এটা আচ্ছা এটা চলে গেল এটা মানে হচ্ছে তো পরেরটা মনে হয়ে গেছে এটা গেছে তাহলে এটা বাকি এটা এখন বলতেছি এটা কোনটা দেখি মনে হয় সেকশন 6 এ আছে 6 পর্যন্ত চলে গেছে নাকি ওকে এবার দেখেন আমরা এটা পড়তেছি আমরা কিন্তু পিডিএফটাই ফলো করতেছি বাট ওইখান থেকে জাস্ট এইখান থেকে দেখার জন্য নিয়ে আসলাম বলছে ফ্যাকাল্টি অফ এট ইউনিভার্সিটি এক্স বাই এইজ এন্ড র্যাঙ্ক এইজ এবং র্যাঙ্ক অনুযায়ী দেওয়া আছে র্যাঙ্ক হচ্ছে এই পাশে আর এইজ হচ্ছে এই পাশে আর এটা বলছে কি ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস ডিপার্টমেন্ট এট ইউনিভার্সিটি এক্স ডিস্ট্রিবিউটেড বাই র্যাঙ্ক র্যাঙ্ক অনুযায়ী এখানে ডিস্ট্রিবিউট করছে যাদের ফাইন আর্টস ডিপার্টমেন্টে যারা আছে আর টোটাল ফাইন আর্টসের ফ্যাকাল্টি আছে 120 জন এদের হচ্ছে এখানে ডিস্ট্রিবিউশন করছে কেউ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই যে মিক্স আপটা পরীক্ষা হলে মিক্স আপে আসবে এগুলো জানা শিখলেই ইজি আপনার জন্য কঠিন লাগবে না দুইটা চিত্র দিয়েছে একটা টেবিল দিয়েছে একটা পাই চার্ট দিয়েছে আর কিচ্ছু না এবার আমরা পড়ি উইচ ফর উইচ অফ দ্য এইজ গ্রুপ ইজ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ ফুল প্রফেসর রেশিওটা কোনটার মধ্যে নাম্বার অফ ফুল প্রফেসর কে সেটা 2 তাহলে আগে উপরে এটা নাম্বার অফ অ্যাসোসিয়েট প্রফেসর তাহলে এটা নিচে ইজ গ্রেটেস্ট তাহলে জাস্ট এটা থেকে এটা কোন গ্রুপের মধ্যে গ্রেটেস্ট তাহলে দেখেন তো চোখের মধ্যে এই দুটো ভাগ করলে 4/6 করলে এটা ছোটই আসবে 250/100 করলে আমি ধরে নিলাম এটা 2 340/312 করলে ধরে নিলাম 1 হবে একবার যাবে এটা তো ছোটই আসবে দেখেন এটা দিয়ে ভাগ করলে 530 6 বার তাই না বা 5 কত 3 5 15 6 বার 6 তাহলে আলটিমেটলি কোথায় বেশি 60 অর হোল্ডার 60 আর হোল্ডার বুঝছি তাহলে আসি এখানে আচ্ছা কোশ্চেনটা বুঝে ট্রাই করি বলছে ইফ 10% অফ অল দ্য ফ্যাকাল্টি মেম্বার আন্ডার 40 এট ইউনিভার্সিটি এক্স আর ইন দ্য ফাইন আর্টস ডিপার্টমেন্ট তাহলে আন্ডার 40 যারা আছে আন্ডার 40 কারা কারা এরা না 40 এর উপরে তো এটা তাহলে আন্ডার 40 এরা না
জি, তাহলে তারা হচ্ছে কি বলছে, কোথায় আছে? ফাইন আর্টস ডিপার্টমেন্ট। আচ্ছা, তাহলে বলছে অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট অফ দ্য ফ্যাকাল্টি মেম্বার অফ ফাইন আর্টস ডিপার্টমেন্ট আন্ডার 40। তাহলে এই যে ফ্যাকাল্টি, যারা ফাইন আর্টস ডিপার্টমেন্ট ফ্যাকাল্টি আর্টস ফ্যাকাল্টিতে আছে তাদের মধ্যে কত পার্সেন্ট আসলে ফাইন আর্টস ডিপার্টমেন্টে আছে, এই টোটালের কত পার্সেন্ট, কথা কি বুঝছি? আগে দেখেন এখানে কতজন আছে টোটাল আন্ডার 40-তে? 850 850। তার কত পার্সেন্ট? 10%, তাহলে মানে কত? 85 85। এই 85 85 হচ্ছে 120-এর কত পার্সেন্ট, এটাই আনসার চাইছে নাকি? এটা বের করবে কি হবে? 120 ডিভাইড বাই ইনটু 100, তাহলে কত আসে? সত্তর 70 আচ্ছা, দেন আসে এখানে দেখেন কোশ্চেন বলছে হাউ মেনি ফ্যাকাল্টি মেম্বার্স এট ইউনিভার্সিটি এক্স আর either associate professor, হয় associate professor or at least 60 years old। এটা আচ্ছা, হাউ মেনি, এটা তো আমরা নর্মালি টোটালের সূত্র থেকে জানি না? টোটাল ইজ ইকুয়াল টু a জি। প্লাস b মাইনাস বোথ প্লাস। neither, তাহলে দেখেন এই সূত্রটা দিয়ে ম্যাথ আসবেই পরীক্ষা, মাথায় রেখেন। তাহলে এ এসজেড প্রফেসর টোটাল কতজন আছে? 442, 42। আর এরা 188, আর বোথ 128। কতজন? 30, 30। 30 আর নেইদার তো নাই, 0। তাহলে কতজন? 900 900। ঠিক আছে, সবাই বুঝতে পারছি? জি, ওকে, তাহলে আমরা এইটাও শেষ, 5 পেজ পর্যন্ত হইলো, 6 হইলো, এটাও হইলো। ওকে, এটা এখানে বলছেন নাম্বার অফ মোটর ভেহিকলস ওন্ড বাই এ র্যান্ডম স্যাম্পল 900 ফ্যামিলি। 900 ফ্যামিলির ডেটা দেওয়া আছে, যেখানে নাম্বার অফ মোটর ভেহিকল আর নাম্বার অফ ভেহিকলস, ধরেন অ্যাটলিস্ট একটা গাড়ি আছে 900 জনের কাছে, আবার অ্যাটলিস্ট দুইটা গাড়ি আছে ধরেন 610 জনের মধ্যে। এরা কিন্তু 900 জনের মধ্যেই, মানে 900 টোটাল হচ্ছে আমার 900 জন, তার মধ্যে অ্যাটলিস্ট 900 জন আছে একটা করে গাড়ি, আবার এদের মধ্যে 900 জনের মধ্যে 610 জনের আছে দুইটা করে গাড়ি, অ্যাটলিস্ট দুইটা, মানে এর বেশি হইতে পারে। আর অ্যাটলিস্ট 3টা বা 250 জন, মানে ওই আর কি, এই 250 মানে তার কাছে একটা দুইটা একই তো জিনিস। আর মোর দেন 3 আছে 75 জন তার কাছে, মোর দেন 3 অ্যাটলিস্ট আছে এটা, মানে অ্যাটলিস্ট মানে তো বুঝছেন, এর নিচে অথবা এর বেশি, এর মানে মিনিমাম দুইটা এর বেশি, কথা কি বুঝছেন? 900টা ফ্যামিলির কাছে একটা আছে, এই 900-র মধ্যে 610 জনের মধ্যে আবার হচ্ছে একের অধিক গাড়ি আছে, ঠিক আছে? আবার এর মধ্যে আবার 250 জনের 3-এর অধিক গাড়ি আছে, কথা বুঝছি? জি ভাই। এখন বলছে অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট অফ দ্য ফ্যামিলিজ ইন দ্য স্যাম্পল ওন মোর দেন 3 মোটর ভেহিকেল। টোটালের মধ্যে মোর দেন 3 কতজন আছে, কত পার্সেন্ট? 75, 75 ডিভাইড বাই 900 ইনটু 100, তাহলে কত? 9 দিয়ে কাটলে 10-এর ছোট, তাহলে 8.3। আমার তো ম্যাথও করা লাগবে না, মানে ক্যালকুলেশন করা লাগবে না, আমি বুঝাইতে পারছি? 8.3। ব্রেন খাটান, তাহলে এটা তো ইজি, কারণ গ্যাপ তো অনেক বড় একটার সাথে একটা, নাকি? জি, এখন বলছে ফর হাউ মেনি অফ দ্য ফ্যামিলিজ অন এক্স্যাক্টলি 2 মোটর ভেহিকেল। আচ্ছা, এক্স্যাক্টলি 2 মোটর ভেহিকেল মানে কি? জাস্ট এক্স্যাক্টলি তাদের কাছে 2টা মোটর ভেহিকেল আছে। আচ্ছা, এটা কিভাবে বের করতে পারে? আচ্ছা, অ্যাটলিস্ট 2টা আছে, অ্যাটলিস্ট 2টা এবং তার বেশি আছে, এরকম 610টা, আর অ্যাটলিস্ট 3টা আছে 250টা, এর থেকে বিয়োগ দিলেই আমরা কি পেয়ে যাব? এক্স্যাক্টলি 2টা পেয়ে যাব না? এক্সাক্ট 2টা। বুঝছি সবাই? জি ভাই। আচ্ছা, বলছে if a family were selected at random from the survey sample, what is the probability that the family would own more than 2 motor vehicle? তাহলে more than 2 motor vehicle কোনটা? 3, at least 3 আর more than 3 তে হবে। একই, তাহলে এটা কি 250 ডিভাইডেড বাই কত? প্রবাবিলিটি বলছে, নিচে কি টোটালটা না? টোটাল কত? 900।
নয়শো। তাহলে 0 0 কাটা, আর উপরে 5 দিয়ে কাটলে 5 5 25, 5 18। 18। বুঝছি সবাই? জি প্রবাবিলিটি নিচে হচ্ছে টোটালটা, উপরে প্রবাবল মানে হচ্ছে প্রবাবলই তো, হ্যাঁ। ওকে, দেন এটা আসি। এখানে বলছে নিচেরটাতে ক্লিয়ার আছে ভাইয়া পিকচার, নিচের পিকচারটা তো পুরোটা আছে এটা। হ্যাঁ ওকে, তাহলে আমাকে এখানে বলছে পার্সেন্ট অফ কান্ট্রি এমস পপুলেশন বাই রিজিয়ন অ্যান্ড ব্লাড টাইপ। তাহলে রিজিয়ন অনুযায়ী দেওয়া আছে R1 R2 R3 R5, আর ব্লাড টাইপ অনুযায়ী দেওয়া আছে। এখন আমাকে জাস্ট কোশ্চেনটা বলছে, কোশ্চেনটা পড়ি। ইফ এ পার্সন ইজ র্যান্ডমলি চোজেন ফ্রম দ্য কান্ট্রি এম, কান্ট্রি এম থেকে যদি আমি র্যান্ডমলি পার্সনটা চোজেন করি, অ্যাপ্রক্সিমেটলি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, প্রবাবিলিটি কত, দ্যাট দ্য পার্সন উইল হ্যাভ ওয়ান অফ দ্য টু মোস্ট কমন। আচ্ছা, এদের মধ্যে যাদের যে ব্লাডটা বেশি তাদের মধ্যে মোস্ট টু, সর্বোচ্চ দুইটা কোনটা, কোথায় কোনটা কোনটা? সর্বোচ্চ দুইটা কি? এর দুইটা না? ওয়ান অফ দ্য মোস্ট কমন, এরাই তো সর্বোচ্চ বেশি নাকি? জি ভাই। এটা 8টার মধ্যে কত মানে প্রবাবিলিটি বলছে, তাহলে এখানে কত পার্সেন্ট আছে? 36.1 প্লাস 38.7 ডিভাইড বাই কত হবে? ডিভাইড বাই কত হবে বলেন? প্রবাবিলিটি টোটাল কত এখানে? 100 না? 100। 100। এটা তো পার্সেন্টেজে দেওয়া, তাই না? তাহলে নিচে 100, তাহলে দেখেন, তাহলে এই 78/100, এটা অ্যাপ্রক্সিমেটলি 3/4। কথা কি বুঝছি? জি ভাই। ওকে, দেন আমরা সেইখানে এখানে বলছে ইন রিজন R3, এই যে R3 তে চলে আসলাম। ফর হাউ মেনি অফ দ্য 8 ব্লাড গ্রুপ, যেখানে যে 8টা ব্লাড গ্রুপ আছে, আর দেয়ার ফিয়ার দেন 1 লাখের নিচে। এখন আমরা যদি ওয়েল সাউন্ড না হয় ব্রেনে, আমি জাস্ট এটাই বলতেছি, যেমন এটা যদি আপনারা পারবেন, কিন্তু ম্যাক্সিমাম মানুষ যখন আগে বাড়তো তারা কি করতো জানেন? এটা তো টোটালের এত পার্সেন্ট মানে কত, এটা বের করতে, এত পার্সেন্ট কত, এত পার্সেন্ট কত, বের করে করে দেখতে 1 লাখের নিচে কত আছে, তাই না? 40% আছে লাস্টে, ওটা করলে তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই তো করতো সবাই, যে লাস্ট 40% একটা আছে না টোটাল, কোথায় ওই লাইনটাতে লাস্টে 40% যেটা দেয়া আছে ওটা কি 39.9? এটা? হুম না না, এখানে জিনিসটা হচ্ছে এরকম, আমি বলি জি 1 লাখের নিচে কতগুলা ব্লাড টাইপ আছে, কথা কি বুঝছি? আর এগুলা প্রত্যেকটা পার্সেন্টেজে দেওয়া আছে, তাই না? তার জি মানে আমি হচ্ছে যদি নর্মালি ব্রেনে খাটাই, তাহলে নর্মাল নলেজ, ধরুন আমি খুব ডিপলি চিন্তা করি, তাহলে হয়তো কি টোটাল আছে আমার 2, এটা জি এর 14.1%, তাহলে 0.141, এটা গুণ করলে যেটা আসতো, এটা যদি 1 লাখের নিচে আসে তাহলে এটা হবে, এরকমই তো হওয়ার কথা। জি জি এটা আমরা করতাম, প্রত্যেকটা করে করে দেখতাম কোটার জন্য হয়। এটা হচ্ছে নর্মাল থিঙ্কিং এ হয়তো, তাতে কি আমার সময় বেশি লাগবে না? জি কিন্তু পরীক্ষা হলে আমরা কিভাবে থিঙ্ক, আমরা করব জাস্ট যে টাইপটা আছে, যতজন আছে সেটা টোটালে কত পার্সেন্ট এটা দেখবো, এর নিচের পার্সেন্টেজগুলো অ্যান্সার। তাহলে এই টোটাল আমার আছে 1 লাখ, বলছে 1 লাখ, আমি চিন্তা করবো 1 লাখ আসলে টোটালের কত পার্সেন্ট, এটা জাস্ট বের করবো। আচ্ছা এটা যদি টোটালে কত পার্সেন্ট, 2টা শূন্য 2টা শূন্য কাটা, এই শূন্য এটা শূন্য কাটা, জাস্ট এটাকে এটা দিয়ে ভাগ দেন, কত পার্সেন্ট আসে? এই যে 4.79, এটা হচ্ছে 1 লাখ হচ্ছে টোটালের এত পার্সেন্ট, তার মানে এর ফিওয়ার দেন মানে কি এর নিচের গুলা, তারপরে 4.9 এর নিচে যারা আছে তাতটা, এটা 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 এটা, তাহলে টোটাল কটা? 6টা। কথা কি বুঝছি? ডিফারেন্স কোথায় আপনাদের মধ্যে এবং নরমাল স্টুডেন্টের মধ্যে? জি ভাই। আপুরা বুঝছি? জি ভাই। ওকে, এইটা করলে এখন দেখেন টাইম কি সেভ হয়েছে এখানে? জি। দেন বলছে অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি পিপল হু লিভড ইন রিজন R4, যারা রিজন R4 করে হ্যাভ ব্লাড টাইপ BH প্লাস, তাহলে BH প্লাস যেটা, তাহলে এটা জাস্ট হচ্ছে, তাহলে টোটালের জাস্ট 0.8% বের করবো, তাহলে হবে টোটাল আছে এটা এর 0.0000, এটাই তো না? করেন কত আসে? 16,000। ওকে, দেন আসে এখানে
উইকলি রেন্টাল রেট ফর রিয়েলটর এম সামার হাউসেস অন আইল্যান্ড, লোকেশন বলছে ওশেন সাইড, বে সাইড, ইনল্যান্ড, নাম্বার অফ বেডরুম ইন হাউস যেখানে 2 বেডরুম, 3 বেডরুম এবং 4 বেডরুম, টাকাগুলো দেওয়া আছে। এখন বলছে হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ অল কুইকলি রেন্টস। রেঞ্জ তো আমরা জানি ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। সো এই টাকার মধ্যে ম্যাক্সিমাম কত? 1000 মিনিমাম 500 তাহলে বিয়োগ দিলে 500। তাহলে এখানে আসে। এখন বলছে এ গ্রুপ অফ 10 কাপল, 10টা কাপল প্ল্যান টু রেন্ট এ বে সাইড সামার হাউসেস, এই যে বে সাইড সামার হাউসের এটা আর কি নিতে চায়। এখন টোটাল রেন্টাল কস্ট অফ দ্য হাউসেস উইল বি ইভেনলি ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য 10 কাপল। যতগুলো কাপল আছে 10টা কাপলের ইমেললি ভাগ করে দিব যে টাকাটা আসবে। ইচ কাপল উইল হ্যাভ দেয়ার ওন বেডরুম, সবার নিজস্ব বেডরুম থাকতে হবে। ইফ রিয়েলটর এম হ্যাজ অ্যাট লিস্ট 3 বেসাইড সামার হাউসেস ফর ইচ টাইপ অ্যাভেলেবল দ্যাট উইক, হোয়াট ইজ দ্য লিস্ট পসিবল রেন্টাল পার কাপল। পার কাপলের সর্বনিম্ন কত টাকা করে পড়তে পারে? আমি তাহলে নিব সর্বনিম্ন, আমি হচ্ছে রুম রেট কত কত আছে সেগুলো নিলে আমার জন্য লাভ। যেমন 4 বেডরুমে খরচ হচ্ছে 800 টাকা, তাহলে পার বেডরুম মাত্র 200 টাকা করে। তাহলে আবার এখানে 3 বেডরুমে 700 টাকা, তাহলে 200 টাকা থেকে একটু বেশি। তার মানে আমি এটা যত বেশি নিব তত আমার লাভ না? জি তাহলে 4 বেডরুমের আমি 2টা নিলাম, তাহলে 800 দোকানে 1600 প্লাস আর তো মাত্র দুইটা রুম দরকার, 2টা রুম আমি এখান থেকে নিয়ে নিব। তাহলে কত হইলো? 2200 টাকাকে টোটালি যদি সবাইকে ভাগ দেই, ইচ কাপলকে 10 দিয়ে ভাগ দিলে তাহলে পার পার্সন পার কাপল কত পড়তেছে? 220। এটাই চাইছে, পার কাপলে কত কস্ট পড়তেছে। আচ্ছা, এখন আমাকে বলছে অফকোর্স, আচ্ছা এটা না তো, কোথায় ওকে এইখানে, ইফ রিয়েলটর এম ইনল্যান্ড সামার হাউসেস, ইনল্যান্ড সামার হচ্ছে এটা, অন আইল্যান্ড এক জেনারেট টোটাল উইকলি রেন্টাল ইনকাম, টোটাল টাকা ইনকাম করছে রেন্টালে 8800, ওয়েন অল আর রেন্টেড, সবগুলো হচ্ছে রেন্টেড হয়ে গেছে। এখন বলছে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল নাম্বার অফ ইনল্যান্ড ফোর সামার হাউসেস, এই যে সর্বোচ্চ সংখ্যক কতগুলা 4 বেডরুমের ইনল্যান্ড হচ্ছে আমার হচ্ছে হয়েছে, সর্বোচ্চ কত সংখ্যক এটা চাইছে। যে এই 4 বেডরুমের সর্বোচ্চ কতটা রুম হচ্ছে আমার বুকিং হয়েছে, এটা টোটাল কিন্তু খরচ 8800 হইতে হবে। আচ্ছা, আমার দরকার হচ্ছে 700 টাকার কয়টা। আমি দেখতেছি যে এটা যদি 700 দিয়ে ভাগ দিতাম, ভাগ যদি যাইতো তাহলে সেটাই হইতো আমার, তাই না? জি তাহলে 2 কাটা 78কে 7 দিয়ে ভাগ যায় না, তার মানে ব্যাপারটা হচ্ছে অন্য রুমও থাকতে পারে, তাই না? এখন এটা ভাগ দিলে কত আসে আগে দেখেন তো? 12 something, তার মানে 12 তার মানে আমি আগে দেখি যে 12টা 700 টাকার 12টা যদি নিতাম তাহলে কত টাকা আসে? টোটাল কিন্তু 8800 হইতে হবে। 7 12 84। 8400 তাহলে বাকি লাগে 800 হইতে 400 টাকা, কিন্তু 400 টাকার কোনো রুম আছে আমার কাছে না, 11 দিয়ে ধরতে হবে তাহলে। তার 7 মানে 11 হচ্ছে আমার আর 12টা হইতেছে না। তার মানে এবার আমি 11 দিয়ে দেখি, 7 11 77, তাহলে 7700। 7700, তার মানে আমি বাকি রাখতেছে 1100। তাহলে আমি চাইলে 1100 কোথায় দিতে পারি? 500 আর 600। তার মানে সর্বোচ্চ কয়টা নিতে পারতেছি? এটা 11টা। 11টা। কথা কি বুঝছি? জি আচ্ছা, এইটুকু যে করলেন আমরা কিন্তু অনেক প্রায় কয়টা ম্যাথ হবে না? কয়টা হয়েছে? 15টা হবে না? হবে তো। 15টা ম্যাথ যে করছেন, ডাটা ইন্টারপ্রিটেশন কি কোনো কঠিন লাগছে? না স্যার। সো আশা করি ডাটা ইন্টারপ্রিটেশন আহামরি কোনো কঠিন কিছু না, জাস্ট প্র্যাকটিস বাসায় পুরোটা করবেন। এই যে আজকে এটাই আমি লাস্ট করে দিই, পরের ক্লাসে আমি সবগুলো বাকিগুলো ধরে করে দিব না, কিন্তু বাসায় করে আসতে হবে, এটা হচ্ছে কথা। আশা করি যে বাসায় করছেন এবং এখানে করার কারণে কি আরেকটু বেশি কনফিডেন্স পাইতেছেন? জি স্যার। ওকে, ঠিক আছে, করি লাস্ট এটা। হাউস আর আওয়ার বিল বাই এমপ্লয়ি অফ কোম্পানি এক্স, এক্সের 96 থেকে 2000 এর নাম্বার অফ আওয়ার বিলস এত। সো আওয়ার বিলটা অনুযায়ী এখানে দেওয়া আছে 1996, 97, 98, 99, 2000। ওকে, আর ডিস্ট্রিবিউটেড
অফ আওয়ার বিল বাই এমপ্লয়ি জব ক্যাটাগরি 2000, এই 2000 এর ডেটাটাকে আবার এখানে ভাগ করছি, ডিস্ট্রিবিউটেড করছি। এইসব ফকফকা, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা, আর এখানে 2000 এর ডেটাটাকে এই ছোট করে ভাগ করছি। এখন আসি, ফর দ্য এমপ্লয়ি অফ দ্য কাস্টমার সার্ভিস জব ক্যাটাগরি ইন 2000 সালে যারা আছে, দ্য অ্যাভারেজ বিলিং রেট ওয়াজ এত পার আওয়ারে এত টাকা অ্যাভারেজ 18.050। Which of the following is best estimate the total amounts billed by employees in the customer service job category in 2000? তাহলে এই কাস্টমার সার্ভিস জব ক্যাটাগরি যত আছে পার আওয়ারে একে জাস্ট এটাকে দিয়ে গুণ করলেই টোটালটা পেয়ে যাব। তাহলে আগে দেখতে হবে 2000 এ কত রেট আছে, এই যে 5 লাখ 50, একটু বেশি, তাহলে 5,60,000, 5,60,000 এইখানে এই যে দেখেন 50 এর উপরে। এর কাস্টমার সার্ভিস জব ক্যাটাগরি কত, 12%, আর পার এটা হচ্ছে পার আওয়ারে চলে আসলো। এবার পার আওয়ারে খরচ কত, 18.50, এটা দিয়ে গুণ করলেই চলে আসবে। তাহলে এটা করলে কত আসে, কত ঘরে আসে এটা দেখলেই হবে, কই ঘর আসে। এখানে যেমন ধরেন 7 ঘর, এখানে 8 ঘর, এখানে 6 ঘর, জাস্ট ঘরটা দেখবেন, এই ঘরটা বসাই দিবেন, কত একক আসে দেখেন, 7 এ আছে বি। বি। ওকে, ফর দ্য এমপ্লয়িজ অফ দ্য কাস্টমার সার্ভিস জব ক্যাটাগরি, আর এটা তো এটা গেল, কই কোশ্চেন কই এখানে। Which of the following is the best estimate the total amount of which of the following is closes the ratio of the number of hour bills employee 1999 to the number of hour bill 1996, তাহলে 96 এবং 99 রেশিওটা এখানে কত আছে, 5 লাখ ডিভাইডেড বাই 3,50,000, 3,60,000 দিতে পারি, তাই না? তাহলে 5 লাখ আর ভাগ 3,60,000 অ্যাপ্রক্সিমেটলি 1:4। কথা কি বুঝছি? আর না, এটা ইকুয়াল টু, এটা কই, এটা 4:3। আচ্ছা, if the number of hours billed by employees in the customer service job category was the same, কাস্টমার সার্ভিস জব ক্যাটাগরি তো 2000 এর টাকাটা ছিল, এটা 12%, এখানে যত আছে এটা সেম কার, 1999 এরও সেম, এটা যত বেরোবে এটা 1999ও কাস্টমার সার্ভিস সেম বলছি। কোশ্চেন বলছে which of the following is closest to the percent of total number of hour bill by employees in 1999 সালে টোটাল নাম্বারের কত পার্সেন্ট হচ্ছে কাস্টমার সার্ভিস জব ক্যাটাগরি। তার মানে আগে 2000 এর এটা যখন আমি প্রথম কোশ্চেনে বের করে ফেলছিলাম যে 5,60,000 12% হচ্ছে কাস্টমার সার্ভিস জব ক্যাটাগরি, এটা যত, এটা কত 6,702, এটারও সেম কাস্টমার সার্ভিস। এখন বলছে এটা এর টোটালের কত পার্সেন্ট, তাহলে ভাগ দিব কত দিয়ে, এর টোটাল 5 লাখ, আর হচ্ছে ইনটু 100%, তাই তো? তাহলে এটা করলে এই দুইটা শূন্য কাটা, দেন এরপরে তিনটে এই দুইটা কাটা, দেন এটা দুইটা ভাগ করে যেটা পাবেন ইকুয়াল টু 13.13 এর সাথে। কোশ্চেন কি বুঝছি? জি ভাই। ওকে, তাহলে আমি অলরেডি আজকে 12 পেজ পর্যন্ত করে দিয়েছি, এগুলো সবগুলো আমি করে দিব নেক্সট শনিবারে। সো তার আগে আপনারা চেষ্টা করবেন সবগুলো করে ফেলা, আমি এক ক্লাসে 2 ঘন্টায় সবটা করে দিব, ঠিক আছে? জি ভাই, ইনশাআল্লাহ তাহলে করে আসবেন। আর হচ্ছে মকে সুন্দর করে জয়েন দিয়ে নিয়েন, যারাই হবেন, একজন হলো একজন, ঠিক আছে? তবে আশা করি আমার উপর ভরসা রাখেন, ভরসা তো আছে নাকি? ইনশাআল্লাহ ভাই।